আল্লাহ তো সবাইকে সেম মস্তিষ্কই দিয়েছে। Same. একটা মানুষ চিন্তা চেতনার জায়গা থেকে পাওয়ারফুল, একটা মানুষ কেন এত ডাম? আমাদের মেমোরি কিভাবে কাজ করে? That's an excellent question. দয়া করে আপনারা আপনাদের বাসা থেকে চিনি ফালা দেন। যারা হলো অনেক হাই পারফর্মিং, যারা অনেক উপরে উঠে গেছে, তাদের ব্রেন কি অন্যভাবে কাজ করে? তারা কি এলিয়েন টাইপের নাকি? কিভাবে আমরা আমাদের ব্রেনকে ম্যানিপুলেট করতে পারি যেন আমরা ফোকাস ধরে রাখতে পারি, মোটিভেটেড থাকতে পারি? এরকম কি কোনো প্রসেস অথবা উপায় আছে কিনা? এগুলো তো অনেক হ্যাকস আছে। এখন সব বলে দিলে দেখা যাচ্ছে মানুষজন উল্টা আমার হ্যাক করা শুরু করছে। বাট ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে দেখবেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড বা আইফোন যারা ইউজ করেন, ওই নাইট লাইট বলে মানে স্ক্রিন লাল হয়ে যায়। ওই স্ক্রিন যদি ইউজও করি আমাদেরকে রেড লাইট ফিল্টার ইউজ করতে হবে। অনেকে বলে যে মিষ্টি খেলে ব্রেন ভালো থাকবে, আবার অনেকে বলছে যে বাটার খা, দুধ খা বা কি খেলে ব্রেন ভালো থাকবে, রাইট? যারা আপুরা বা মহিলারা আছেন হেট করতে পারেন, যে বলতে পারেন যে মা তো এত কষ্ট করে বাচ্চা দিতে, কিন্তু আমরা রিসার্চ করে দেখছি যে বাবার থেকে এই ফিচারগুলা নেক্সট জেনারেশনে যায়। সো বেটার স্লিপ কোয়ালিটি নাম্বার 1, এমন ভাবে করতে হবে যে 10টার সময় লাইট অফ। ঘুমাইলে মানুষের মেমোরি ডিলিট হয়, সিরিয়াসলি এক্সট্রা জিনিস ডিলিট হয়। প্রত্যেকের ব্রেইন হলো মানে কোটি 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 ডট ডট ইনফিনিট প্রাইজের একটা মেশিন আপনাদের ব্রেইনে আছে। ব্রেনকে ভালো রাখার জন্য জি, আমাদের কি কি কাজ করা উচিত এটা যদি একটু বলেন। দ্যাটস আ ভেরি এক্সেলেন্ট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, ডক্টর সাদমান সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার পডকাস্টের আপনি ফার্স্ট ডক্টরেট ডিগ্রি পাওয়া এবং ফার্স্ট সায়েন্টিস্ট। আচ্ছা আচ্ছা, ইটস অ্যান অনার। আমার পডকাস্টে মূলত হচ্ছে বিভিন্ন সিইও এবং বিজনেস যারা শুরু করে গ্রোথ মাইন্ডসেটের যে পিপল আছে তারা আসে। মাশাআল্লাহ। এবং আমরা একটা জিনিস দেখতে পাই কি, কিছু মানুষ অনেক বেশি মেধাবী কিংবা তাদের ডিসিশন মেকিং ভালো, তাদের প্রোডাক্টিভিটি অনেক ভালো, অনেক বেশি মোটিভেটেড থাকে, এবং কিছু মানুষ এই এনার্জিতে থাকে না। আল্লাহ তো সবাইকে সেম মস্তিষ্কই দিয়েছে। Same. একটা মানুষ চিন্তা চেতনার জায়গা থেকে পাওয়ারফুল, একটা মানুষ কেন এত ডাম? আমাদের মেমোরি কিভাবে কাজ করে? দ্যাটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের মেমোরি কিভাবে কাজ করে, তারপর আমাদের ব্রেন কিভাবে কাজ করে, ব্যাপারটা আসলে এক কথায় বলাটা মুশকিল। কারণ যেহেতু নিউরোসায়েন্স পড়ছি আমি প্রায় 2014 থেকে 22 পর্যন্ত, মানে আমি আমার মাস্টার্স আমি পড়াশোনা করছি। অ্যাকচুয়ালি আমার স্টার্টিং ছিল ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে। তো ওখানে অ্যাকচুয়ালি নিউরোসায়েন্স নিয়ে পড়ি না, ওখানে বেসিক্যালি পড়ছি এভরিথিং অ্যাবাউট হিউম্যান বডি। অলসো প্ল্যান্ট বায়োটেকনোলজি পড়ছি, প্ল্যান্ট নিয়ে পড়ছি। তো এই পড়তে পড়তে তো আমি নিউরোসায়েন্সে ঢুকি 2014-তে মাস্টার্সে, এবং পিএইচডি এবং পোস্টডক শেষ করি 2022-এ। সো আপনার এই অল্প কথার মানে একটা সিঙ্গেল সেন্টেন্সের মানে আমি যদি অ্যান্সার দিতে চাই, তো ইটস ভেরি কমপ্লেক্স। ইটস আ ভেরি কমপ্লেক্স মেশিন অ্যাকচুয়ালি। আমাদের ব্রেইন, এটাকে আমি বলতে পছন্দ করি যে ইটস নট সামথিং একটা অর্গান, ইটস আ মেশিন। এখন এই মেশিনকে আমরা যতভাবে ইউজ করতে পারি তত ভালো হয়। তো আপনি যে কোশ্চেনটা করছেন যে মানে মেমোরি কিভাবে কাজ করে, এবং কেউ অনেক মোটিভেটেড থাকে, এবং ব্রেন তো সবার সেম, রাইট? তো এটাকে যদি আমি জাস্ট একটু সামারি করি, মানে আমাদের যারা অডিয়েন্স আছেন আর কি তাদের জন্য, যে আমাদের ব্রেন কিন্তু ইজ নাথিং বাট আ অর্গান। আবার ব্রেন দিয়ে কিন্তু আমরা বেসিকলি সবই করতেছি। নর্মালি যে আমি আপনার সাথে কথা বলতেছি, রাইট? আপনি জানেন মানে আমার কোন ব্রেনে কোন পার্টটা কাজ করতেছে, আপনারও কাজ করতেছে। এটাকে বলে ব্রোকাস এরিয়া 41। যে ব্রোকা নামে একজন সায়েন্টিস্ট ব্রেনের একটা পার্ট বের করছিল, যে এই পার্টটা কথা বলার জন্য ইম্পর্টেন্ট। আবার মেমোরির জন্য যেটা বলতেছেন, মেমোরির জন্য অ্যাকচুয়ালি এটা আমি, যেহেতু আমাদের ব্রেন একটা ব্লব, একটা 3D বলের মতো, মেমোরির জন্য অ্যাকচুয়ালি মানে অনেকে মনে করে যে পুরো ব্রেন ভরা মেমোরি, না, এটা কিন্তু না। মানে আমাদের মেমোরি মানে বেসিক্যালি শুরু হয় হিপোক্যাম্পাস, একটা ছোট্ট পার্ট আছে আমাদের দুই কানের ঠিক পিছনে। ওই দুটো অ্যানাটমিক্যাল রিজনে আমাদের মেমোরি তৈরি হয়ে সেটা আলটিমেটলি আমাদের কর্টেক্সে চলে যায়, ওখানে স্টোর থাকে। এটা বলবো যে একটা নর্মাল মেমোরি পাথওয়ে। হ্যাঁ, এখন যদি আমি ওই প্রসঙ্গে যাই বা ওই অ্যাঙ্গেলে যাই, যে কেন কিছু মানুষের ব্রেন, ধরেন ইলন মাস্কের ব্রেন, অথবা হতে পারে আফ্রিকার কোন একজন খুব মানে স্ট্রং একজন আদিবাসী, যে কিনা ওই আদিবাসী লিডার, অথবা হতে পারে অস্ট্রেলিয়া, মানে এরকম তো প্রত্যেকেই তো ব্রেন সেম, রাইট? এখন তারা কিভাবে কেন কাজ করে, এটার পিছনে এখনো সায়েন্টিস্টরা কাজ করে যাচ্ছেন। বাট আমি যদি মোদ্দা কথায় আমার পুরো 10 বছরের রিসার্চ ক্যারিয়ার বলি, অন টপ অফ দিস, এনভায়রনমেন্ট ইজ আ ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ইজ আ ফ্যাক্টর। যে এই রুমটাতে দেখেন কত সুন্দর আমরা আসি না বসে, আমার দেখতেই খুব ভালো লাগতেছে, এটা একটা ফ্যাক্টর। আবার এটা হলো মানে প্রচ্ছন্ন একটা ফ্যাক্টর। হ্যাঁ, যে আমরা ধরেন আমাদের ব্রেন কিন্তু মানে বেসিক্যালি ওই যে বলে না যে মাত্র 10 একটা কথা আছে না, যে আলবার্ট আইনস্টাইন বা কেউ জন বলছিল যে আমরা আমাদের ব্রেনে মাত্র 10% ইউজ করি। এক্স্যাক্টলি, বাট এই কথাটা কিন্তু ঠিক না। আমরা আমাদের ব্রেন 100% ইউজ করি। এখন ইউজ করার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যখন মানে কনসিয়াসলি ইউজ করতেছি, কনসিয়াসলি
না আমরা আপনার সাথে কথা বলতেছি, এটা হলো খুব অল্প একটা জায়গায়, মানে ব্রোকাস এরিয়া যেটা বললাম, হ্যাঁ, বা এই যে মুভমেন্ট করতেছি, এটা হলো যে সেরেবেলাম আর মোটর কর্টেক্স, খুব ছোট ছোট জায়গায়। কিন্তু বেসিক্যালি যে আমরা আমাদের ব্রেন 100% ইউজ করি, এটা লং স্টোরি সবার অডিয়েন্সের জন্য বলতেছি যে 100% ইউজ করি, বাট আমরা যখন কনসিয়াসলি ইউজ করতেছি ব্রেনটাকে, তো সেইটা কিভাবে ব্যবহার করতেছি সেটা ইম্পর্টেন্ট। আর সাবকনসিয়াসলি যেটা কিনা মানে আমরা তো জানি না সাবকনসিয়াস মানে কি, যে উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? এটা কিভাবে ব্যবহার করতেছি, এই দুটার মিল বন্ধন হয়ে হয় আপনি ইলন মাস্ক হবেন, নাহলে আপনি একজন নর্মাল হিউম্যান বিইং হবেন, অথবা আপনি ইউ ক্যান বি লাইক আ সুপারস্টার অর হোয়াট এভার। আমরা কিন্তু আসলে প্রত্যেকেই একটা জিনিস নিয়ে একটু ইন্টারেস্টেড, অনেকে আবার বাবা মারা দুশ্চিন্তাতেও থাকে যে আমাদের ব্রেন কিভাবে বেটার হবে, আমাদের মেমোরি কিভাবে আরো বেটার হবে। যেমন আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে ভুলে যাই, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা অনেকে বেটার ডিসিশন নিতে পারি, আবার অনেকে পারি না। তো এই জায়গা থেকে যদি একটু বলেন যে আমরা যদি চাই যে আমাদের এখন যে ডিসিশন মেকিং, এটা তো আসলে আমাদের ব্রেনের ফাংশনের ফলে হয়তো বা হচ্ছে, It's a biological mechanism. At the end of the day, it's a biology. Okay. Decision making is a biology. রাইট। তাহলে আসলে আমাদের ব্রেনকে ভালো রাখার জন্য আমাদের কি কি কাজ করা উচিত, এটা যদি একটু বলেন। That's a very excellent question. এবং আমি মনে করি যে আজকের দুনিয়াতে যেখানে এত ডিস্ট্রাকশনস, এত নয়েজ, এখানে বেটার ডিসিশন মেক করে ভালো কাজ করা, মানে ভালো কাজের মধ্যে দেখা যায় এত ডিস্ট্রাকশন আছে, সামথিং আমাদের ব্রেনকে তো ফোকাস রাখতে হবে। ফোকাস, অ্যাটেনশন ঠিক রেখে কাজ করতে পারাটা ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং এটার সব কিছুর সোর্স বলবো যে মেমোরি। আমরা যদি মেমোরি আমাদের ভালো থাকে, আমরা যদি জিনিসপত্র ঠিক মতো মনে রাখতে পারি, আমরা দেন ওই মেমোরিটা রিকল করে ঠিক মতো আমরা ডিসিশন মেক করতে পারি। এখন দেখা যায় কি যে এখন তাহলে আমাদেরকে, আমি জিনিসটাকে একটু একটু মানে চাঙ্কস ভাগ করি, কারণ এটা অ্যাকচুয়ালি একটু ডিপ ডাইভ দেওয়া উচিত আমি মনে করি, কারণ ইটস আ বার্নিং কোয়েশ্চেন। প্রত্যেকটা অভিভাবক বলেন, প্রত্যেকটা স্টুডেন্ট বলেন, প্রত্যেকটা হাই অফিসিয়ালস বলেন, সিইও বলেন, হু এভার ইট ইজ, মানে ইটস এট দি এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট আ ডিসিশন মেকিং প্রসেস। হ্যাঁ, তো আমি যদি শুরু করি যে মেমোরি আসলে ব্যাপারটা কি, মেমোরিটা অ্যাকচুয়ালি ওই মেমোরি কিন্তু অ্যাকচুয়ালি দুই ভাগ, কয়েকটা ভাগ আছে। মানে একদম একাডেমিক লাইনে কথা বলতে গেলে আমি অত ডিপে যাব না, বাট সিম্পলিফাই করি জিনিসগুলো। মেমোরি হলো আমাদের ক্রিয়েশন হয়। মেমোরি ক্রিয়েশন হচ্ছে মানে দেখেন সামথিং আউট অফ নোওয়্যার তৈরি হচ্ছে আমাদের ব্রেনে, যে আপনি আমার কথা শুনতেছেন, আমি আপনাকে দেখতেছি। আমাদের মেমোরি এগেইন ওই হিপোক্যাম্পাসে তৈরি হয়। হিপোক্যাম্পাসে তৈরি হওয়ার পরে ওইটা মেমোরি সেন্টার বলে। আমাদের ব্রেনের মেমোরি সেন্টার কিন্তু দুটো, লেফট অ্যান্ড রাইট হিপোক্যাম্পাস। এবং এটা তৈরি হচ্ছে কিভাবে, আমাদের সেন্সরি ব্যাপার স্যাপার কি, যে সেন্স মানে কি, আমরা দৃষ্টি, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, মুখ দিয়ে বলা, হ্যাঁ, টাচ করা, বা এনিথিং যেটা কিনা মানে আপনাকে আপনি পঞ্চ ইন্দ্রিয় যেটা হ্যাঁ এক্স্যাক্টলি পাঁচটা, হ্যাঁ, ষষ্ঠ ইন্দ্রিয়টা কি সেটা তো অনেকে ইনটিউশন, রাইট? মানে ওইটা তো একটা একটু হাইপো কি বলে, মানে মেটা লেভেলে চলে যাচ্ছে কথাবার্তা, বাট মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের মেমোরি ক্রিয়েট করি। এটা ক্রিয়েশন হলো। এখন নেক্সট আমি আপনার বিফোর আই গো ইনটু দ্য টপিক যে কিভাবে আমরা মেমোরি ভালো রাখতে পারি, মেমোরি ক্রিয়েট হয়, এটা কিন্তু শর্ট টার্ম মেমোরি বলে এটাকে। কারণ মেমোরিটা বেশিক্ষণ থাকে না, কারণ আমাদের হিপোক্যাম্পাস ছোট, দুটো ছোট। এখন এখানে আপনি সারা জীবনের মেমোরি স্টোর করতে পারবেন না, ইম্পসিবল। দ্যাটস নট হাউ দ্য ব্রেন ইজ মেড অ্যাকচুয়ালি। এবং নট অনলি আওয়ার ব্রেন, এভরি ব্রেন ইনটু দ্য ম্যামালিয়ান্স ব্রেন, না, যেই ব্রেনগুলো ধরেন ইঁদুরের ব্রেনও একই না, ওই যে বানরের ব্রেন দেন, কুকুর, বিড়াল, হোয়াট এভার, এনি টাইগার, একটা বাঘের ব্রেনও এভাবে কাজ করবে। হ্যাঁ, তো মেমোরিটা হিপোক্যাম্পাসে তৈরি হয় শর্ট টার্ম মেমোরি হিসেবে, বাট দেন দ্যাট মেমোরি is actually going to the cortex which is on the top of the brain. হ্যাঁ, মানে ব্রেইনের এই কর্টেক্স মানে কি, যে টোটাল এই যে পার্টটা, টোটাল মানে আমি এখন মাথা খুলে দেখাতে পারতেছি না, বাট এই হিপোক্যাম্পাস ছোট ছোট দুটো পার্ট থেকে এটা কর্টেক্সে চলে যায়। লং টার্ম মেমোরি বলে এটাকে। তো শর্ট টার্ম মেমোরি ক্রিয়েশন হয় কিভাবে, যে পাঁচটা ইন্দ্রিয় থেকে। আর লং টার্ম মেমোরি ক্রিয়েট হয় মানে এটার ভিতরকার মানে ইন্টারনাল প্রসেস। হ্যাঁ, এটা আমরা দেখিও না, বুঝিও না, মানে এই যে অটোমেটিক। হ্যাঁ, এটা যে কোনো, এই যে আজকে আমি আপনার সাথে বসে আছি, আমি মনে করি যে এটা আমার সারা জীবন মনে থাকবে, অ্যাটলিস্ট এই সারা জীবন কেমনে মনে থাকবে, এই যে আজকে বিকালের এই কথাগুলো আমরা বলতেছি, এই যে এনভায়রনমেন্ট, এই যে কনটেক্সট, নয় যে আমরা উপরে দেখতেছি যে এখানে কিছু ছবি আছে আপনার দেয়ালে, খুব সুন্দর একটা রিক্সার ছবি দেখতেছি, আই লাভ রিক্সা, আমি যখনই দেশে আসি মানে আমি রিক্সায় চড়ি এট দি এন্ড অফ দ্য ডে। এই ব্যাপারগুলা, এই যে কনটেক্সচুয়াল মেমোরি, কনটেক্সটটা হিপোক্যাম্পাসে বেসিক্যালি যে মানে একদম মানে কম্প্রেসড হয়ে হিপোক্যাম্পাসে ঢুকে, মানে আমি যদি যে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি, অ্যানালগ ডিজিটাল কনভার্সন হচ্ছে। মানে বেসিক্যালি ওই অ্যানালগ জিনিস যেটা আমরা চোখে দেখতেছি, কানে শুনতেছি, পাঁচটা পঞ্চ ইন্দ্রিয়র মানে জিনিসপত্র মিক্স আপ হয়ে হিপোক্যাম্পাসে যে ওইটা হলো মানে ইয়াতে যে কর্টেক্সে স্টোর হচ্ছে। এরপরে যখন আমরা ডিসিশন মেকিং এ যাই, তখন আমরা মেমোরিকে আবার ইউজ করি কিভাবে, ওই মানে কর্টেক্সের মেমোরি রিকল করি, এটাকে বলে মেমোরি রিকল। মেমোরি রিকল। এখন মেমোরি রিকল
রিকল করতে গেলে ওইখানে হয়ে যায় ঘাপলা। ধরেন আপনি আপনার একটা ওই বাসা থেকে বেরোর আগে আপনি চাবি ভুলে চলে গেছেন, রাইট? ভুলে গেছেন না চাবি, মানে অনেকে ভুলে যায়, অথবা মোবাইল কোথায় রাখছি মানিব্যাগ কোথায় রাখছি পাচ্ছি না। ইভেন আমার 2 দিন আগে হয়েছে কি, আমি এত স্ট্রেসে ছিলাম, মানে আমার পকেটে মোবাইল নিয়ে আমি ঘুরতেছি, ভাবতেছি আমার মোবাইল কই, আমার পকেটে কিন্তু মোবাইল ছিল লিটারালি। এটা হয়েছে, আমার সাথেই হয়েছে, এটা অনেকের সাথেই হয়। এখন ওই মেমোরি রিকল করতে গেলে গ্যাঞ্জামটা লাগে যে বেসিক্যালি যে হাই স্টেক সিচুয়েশনসে, হ্যাঁ, যখন সিইও ধরেন একটা বিজনেস ডিল করতেছে, যখন এই যে আপনি পডকাস্ট করতেছি, অথবা স্টেজের সামনে যাচ্ছেন, বা পরীক্ষার খাতায় ধরুন পরীক্ষায় বসে পরীক্ষা লিখতেছেন, যখন স্ট্রেসে পড়ে মানুষ তখন রিকল করতে একটু ঝামেলা হয়। সো টিপ নাম্বার 1, স্ট্রেস থাকা যাবে না। স্ট্রেস থাকা যাবেই না কোনোভাবেই লাইফে, স্ট্রেস থাকা যাবে না। এই যে আমি আপনার সাথে এভাবে খুব রিল্যাক্স, আমার খুব ভালো লাগতেছে এখানে, খুব মানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর মাশাআল্লাহ, যে একটু এসি আছে, তারপরে আপনি আমাকে ইনভাইট করছেন মাশাআল্লাহ, সো আই এম ফিলিং ভেরি রিল্যাক্সড রাইট নাও। তো অফকোর্স চিন্তা করেন যে আমি আপনার সাথে তো একদম ফ্রিলি কথা বলতে পারতেছি, বাট আমি কিন্তু পডকাস্ট ইউজুয়ালি এরকম করি না। দিস ইজ বেসিক্যালি মাই ফার্স্ট পডকাস্ট বলছে, এইভাবে আপনি আমাকে ইনভাইট করছেন। বাট মানুষজন ধরেন এই যে স্টেজ ফ্রাইট বলে একটা ব্যাপার আছে না, স্টেজ ফ্রাইট, এটা একটা টার্ম, অথবা পরীক্ষার হলে মানুষজন ফিট হয়ে যায়, রাইট? হয় না? অথবা পাবলিক স্পিকিং ফিট হয়ে যায়, এবং তখন তাদের মেমোরি রিকল করা তো দূরের কথা, তারা নিজেদেরকে নর্মালি রাখতে পারে না, মানে তাদের হার্টবিট বেড়ে যায়, তাদের বেসিক্যালি যে হার্টবিট অনেক বেড়ে যায়, কিন্তু এই যে হার্টও কিন্তু কন্ট্রোল হয় ব্রেন দিয়ে, সো টিপ নাম্বার 1, এই মেমোরি রিকল করতে স্ট্রেস থাকা যাবে না। এখন স্ট্রেস যদি না থাকতে হয় কি করতে হবে, কি করতে, শুধু কি না কি করতে হবে? নাম্বার 1, আমাদের রিসার্চে যেটা আমরা দেখছি, অনেক কথা বলে যে হ্যাঁ, স্লিপ কোয়ালিটি ভালো থাকতে হবে, এটা হলো অফকোর্স নাম্বার 1, ঘুম অবশ্যই দরকার। এবং আমরা অ্যাজ এ হিউম্যান বিইং ইজ অ্যাকচুয়ালি, আমি যদি নিউরোসায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ঘুমটা হলো আমাদের রিসেট। এটা তো বডির রিসেট হচ্ছে, রাইট? বাট ব্রেনের কি হয় জানেন ঘুমাইলে? এটা আমাদের মানে একদম বেসিক, মানে নিউরোসায়েন্স 101 বা আমাদের রিসার্চে দেখছি যে ঘুমাইলে মানুষের মেমোরি ডিলিট হয়, সিরিয়াসলি এক্সট্রা জিনিস ডিলিট হয়। হ্যাঁ, আচ্ছা, মানে বেসিক্যালি এটা আমি যদি সেলুলার ব্যাপারে বলি, যে মাইক্রোগ্লিয়া নামে একটা সেল আছে, মাইক্রোগ্লিয়া আছে, অ্যাস্ট্রোসাইট আছে, এই যে নিউরন বাদ দিয়ে কিন্তু অনেক কিছু আছে। সো নিউরনে হয়তো আমরা ভাবতেছি যে নিউরনে মেমোরিটা স্টোর হচ্ছে, নিউরন ইজ ওয়ান অফ দ্য সেলস, বাট ব্রেনে কিন্তু প্রায় 20 রকমের সেল আছে। 20 রকমের সেলের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেল হলো মাইক্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট। হ্যাঁ, অ্যাস্ট্রো কারণ ওই সেলটা দেখতে হলো স্টারের মতো, অ্যাস্ট্রো না, যে অ্যাস্ট্রোফিজিক্স অর সামথিং। তো ঘুমের মধ্যে মানুষের, মানে আমরা যখন ঘুমায় পড়তেছি, লেটস সে টাইমলি ঘুমাচ্ছি, 10টার সময় ঘুমাচ্ছি, এবং 8 ঘন্টা স্লিপ করতেছি, তো আমাদের ব্রেনের মেমোরি সারাদিন 24 ঘন্টার মধ্যে, কারণ ইটস অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই সার্কেডিয়ান সাইকেল কিন্তু ইম্পর্টেন্ট। এটা হয়তো আপনি জেনে থাকতে পারেন, বা অডিয়েন্সরাও জানতে পারে যে সার্কেডিয়ান রিদমটা কি, যে 24 ঘন্টার সাইকেল, দ্যাটস ইট। আমরা কিন্তু 24 ঘন্টা বাঁচি, প্রত্যেকবার যে ঘুমাচ্ছি উঠতেছি, এর মধ্যে আমাদের পুরো বডির সবকিছু ডিপেন্ড করতেছে। অ্যান্ড স্লিপ ইজ দ্য নাম্বার 1 থিং দ্যাট শুড বি মেনটেইনড অ্যান্ড ডান প্রপারলি। যে আজকে থেকে আমাদের সবার করা উচিত যে আমরা আর্লি ঘুমাবো, এবং আর্লি ঘুমানোর হচ্ছে বড় কথা, কোয়ালিটি অফ স্লিপ ইজ ইম্পর্টেন্ট। যে আমরা যখন ঘুমাচ্ছি, আমরা যখন অন্তত, মানে যার যেরকম, অনেকে হয়তো 3 ঘন্টা ঘুমায়, অনেক, যেমন নেপোলিয়ন বেনাপোর্ট, ও তো ঘুমায় তো অনেক কম, রাইট? অনেক, মানে আমি যদি মানে হিস্টোরিক্যালি চিন্তা করি, ঘুম অনেকের, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেহেতু আমি মুসলিম, আমি আই ওয়ান্ট টু গিভ দ্য এক্সাম্পল অফ আমাদের প্রফেট, উনি কিন্তু রাতে অনেক কম ঘুমাইতেন। হ্যাঁ, মানে উনি জেগে থাকতেন। এরকম হাই ফাংশনিং পার্সোনালিটি যারা আছে হিস্টোরিক্যালি, অনেকে মানে এমন না যে মানে বেশি ঘুমাইলে মেমোরি ভালো কাজ করবে, এরকম কিন্তু না। যে আপনি 12 ঘন্টা ঘুমাইলে কিন্তু আপনি মানে ইউ উইল বি আ ডেড পারসন লিটারালি। মানে আপনি চিন্তা করেন 24 ঘন্টার মধ্যে কেউ যদি 12 ঘন্টায় ঘুমায়, ইট উইল নট হেল্প ইউ। হোয়াট উইল হেল্প ইউ ইজ গোয়িং টাইমলি, স্লিপটা টাইমলি করতে হবে, একটা ফিক্সড টাইমে যেতে হবে, যে ঠিক 10টায় বা 10:30টায়, যেহেতু আমাদের বাংলাদেশের কনটেক্সটে মানে সব কাজ তো শেষ, মানে সূর্য ডুবে কয়টায়? 6টার দিকে। তো 6টার দিকে সূর্য ডুবে, মানে আপনি 10টার মধ্যে কাজ শেষ করে ঘুমায় পড়লেন, আবার 7, 8, 9, 10, 11, সরি 10টার দিকে ঘুমালেন, 11, 12, 1, 2, 3, 4, 4টার সময় উঠে পড়েন, এবং আপনি দেখবেন যে সব সিইওরা কিন্তু মানে বেসিক্যালি 4টার দিকে 4am ক্লাব নামে কিন্তু একটা আছে, যে একটা বইও আছে 5am। আচ্ছা, আমি 1 ঘন্টা আগে বলতেছি, কারণ আমি অ্যাকচুয়ালি অনেক আগে উঠি, মানে আমি এই ঘুমায় যাই 10টা 11টার দিকে, উঠি 4টা 5টার দিকে। এখন এটাতে করলে কি হয়, ব্রেনের, আপনি যখন গুড স্লিপ দিবেন, আপনার ব্রেনে এই টোটাল 6 ঘন্টার মধ্যে ওই টোটাল ব্রেনের মানে যা মেমোরি ওই দিন মানে ক্রিয়েট হয়েছে, এই মেমোরি ক্রিয়েট হতে পারে অনেকভাবে, মানে বায়োলজিক্যাল মেকানিজম অনেক আছে, যে নিউরন কানেকশন বাড়তে পারে, অথবা নিউরন কানেকশন সেম আছে, কিন্তু নিউরনের ভিতরে কিছু জিন এক্সপ্রেশন চেঞ্জ হতে পারে, মানে মলিকুলার লেভেলে, অথবা এপিজেনেটিক্স চেঞ্জ হতে পারে। তো এইগুলা রিশাফল হয়, বা থাকে না যে প্রুফ রিডিং হয়, হয়ে পরের দিন
আপনি যখন ঘুম থেকে ওঠেন আপনি তো আগের দিনের কথা মনে রাখছেন, রাইট? একটু কম হালকা, মানে একটু জিনিসপত্র কিছু জিনিস ভুলে গেছি, কিছু জিনিস মনে আছে, এই টাইপের। এক্স্যাক্টলি, এন্ড ভুলাটা ইম্পর্টেন্ট, সিরিয়াসলি ভুলাটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইউল বি মানে আপনি পাগল হয়ে যাবেন। মানে আমরা কি অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেই, এটা আমাদের কন্ট্রোলেও না। এই জিনিসটা যে কিভাবে হয়, যে সর্টিং, এই সর্টিংটা যে কিভাবে হয় নোবডি নোস ইট, নোবডি নোস। ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম এট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, মানে এমন না যে আপনি সুইচ করতেছেন, এটা মানুষের ওই যে যেটা বললাম যে এই যে এনভায়রনমেন্ট, মানে ওই মানুষটার কিভাবে বড় হয়েছে ছোটবেলা থেকে, একদম ছোটবেলা চলে যেতে হবে, এবং সে ছোটবেলা থেকে কিভাবে তাকে টেক কেয়ার করা হয়েছে, বাবা মার আন্ডারে ছিল কিভাবে, তারপরে সে পড়াশোনা কিরকম করছে। সে যেমন আমি খুব বাজে খারাপ স্টুডেন্ট ছিলাম, ট্রাস্ট মি, মানে আমি কিন্তু মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ পিএইচডি করছি, আই গট দ্য বেস্ট গ্রেড, যে সুমা কুম লাউডা যেটাকে বলে, বাট আমি স্কুলে থাকতে কিন্তু কখনো ফার্স্ট ছিলাম না, সেকেন্ড ছিলাম না, আমি তো মিডলে ছিলাম, মানে মিডিয়াম রেজাল্ট করতাম আর কি। তো এগুলো ইম্পর্টেন্ট, যে যারা ছোটবেলা থেকে ওই গ্রোয়িং আপ করতেছেন, আপনাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে, যারা কিনা এখনকার প্যারেন্টস, যারা বাবা মা হচ্ছেন বা হবেন, বা অলসো যারা অলরেডি হয়ে তারা হয়তো বসে দেখতেছেন এই পডকাস্টটা, যে তাদের ছেলেমেয়েরা হয়তো অনেক বড় হয়ে গেছে, এই কেয়ারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে বাচ্চাদেরকে কেয়ার এমন ভাবে করতে হবে যে এই কেয়ারটা যেন এমন কেয়ার না হয়, আবার এই যে এগেন ব্যালেন্স ওয়েতে কেয়ার করতে হবে, যেন তারা বেস্ট চাইল্ডহুডটা পায়। এন্ড অফকোর্স মানে আমি যদি দেখি আমাদের বাংলাদেশের ইকোনমিক কন্ডিশনে এটা অনেক ক্ষেত্রে মিসিং, রাইট? মানে বেসিক্যালি আমরা যদি আমাদের বিভিন্ন মানে কনটেক্সটে দেখি, ঢাকা শহরে যদি দেখি না, যে অনেক বাচ্চারা তো অত ভালো চাইল্ডহুড পাচ্ছে না। এটা এখন আল্লাহর ইচ্ছা, এখন দোয়া করি আর কি তাদের জন্য। বাট যেখানে পসিবল বাচ্চাদেরকে ভালো, তারা যেন টাইমলি ঘুমায়, তারা টাইমলি উঠে, তারা যেন স্ক্রিন না দেখে। আমি আবারও একটু প্রো টিপ বলেছি, প্রো টিপ নাম্বার 2, প্লিজ, স্ক্রিন অ্যাডিকশন যেন বাচ্চাদের আজকালকার সবচেয়ে বড় প্রবলেম। তারা এক্সারসাইজ করে না, তারা ঘুমায় না, তারা রাত 1টা-2টা পর্যন্ত মানে দেখা গেছে যে স্ক্রিন নিয়ে বসে থাকে। বাট অফকোর্স স্ক্রিন তারা দেখবে, কবে দেখবে জানেন? তারা যখন ভার্সিটিতে উঠলো বা স্কুলে যাচ্ছে, হ্যাঁ, মানে তারা স্ক্রিন দেখে হয়তো বা পড়লো, বাট পড়ার পরে ল্যাপটপটা অফ করে দে উইল গো টু রিড এ বুক পারহ্যাপস, না? তারা বই পড়বে, তারা খেলে বেড়াবে, তারা ছাদে যাবে, তারা ডু সামথিং এলস। এই যে সেখানে হচ্ছে কি যে স্লিপটা ইম্পর্টেন্ট, এন্ড এক্সারসাইজ। আমি এখন এই নেক্সট ইয়াতে চলে যাচ্ছি, যে টিপ মানে বেসিক্যালি যে কোনটা আমাদের মেমোরিকে ভালো রাখতে পারে, সেটা হলো এক্সারসাইজ। হ্যাঁ, আমরা এক্সারসাইজে যাওয়ার আগে আমি একটু আপনাকে বলবো যে প্রপার স্লিপ যেটা বললেন, যে প্রপার স্লিপের ফলেও আপনার মেমোরিটা সুন্দরভাবে বিল্ড আপ হয়। প্রপার স্লিপ বলতে আসলে আমরা কি বুঝি, যে আমরা আসলে কিভাবে আমাদের এনভায়রনমেন্ট তৈরি করব, আমাদের আসলে কত ঘন্টা ঘুমানো উচিত? অনেকে বলে 7 ঘন্টা, অনেকে বলে 4 ঘন্টা, এইটা যদি একটু বলেন। এক্স্যাক্টলি, এখন প্রপার স্লিপ বেসিক্যালি ডিপেন্ড করে হ্যাঁ ঘন্টার উপরে, ইটস হেভিলি ডিপেন্ডেন্ট, এন্ড এটা খুবই সাবজেক্টিভ, যে কারো 8 ঘন্টা ঘুম না হলেই হয় না, কারো 5 ঘন্টা ঘুম না হলেই হয়ে যায়, এবং এনভায়রনমেন্টটা ইম্পর্টেন্ট। সো এনভায়রনমেন্ট, এগেন নিউরোসায়েন্সে কিন্তু যতটা না ব্রেন ইম্পর্টেন্ট, তার থেকে এনভায়রনমেন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো বেটার স্লিপ কোয়ালিটি নাম্বার 1 এমন ভাবে করতে হবে যে 10টার সময় লাইট অফ, মানে রুমের লাইট অফ। আপনাকে অন্তত 2 ঘন্টা আগে আপনাকে ওই স্ক্রিন দেখা যাবে না, বা আমরা তো এখন মোবাইল ছাড়া চলি না, ট্যাবলেট ল্যাপটপ ছাড়া চলি না। সো আমরা যারা এখন মানে টেক ওয়ার্ল্ড, মানে টেকনোলজি ইউজ করি, অফকোর্স উই হ্যাভ টু লিভ উইথ দিস, মানে আমরা টেকনোলজি ছাড়া চলতে পারবো না। আমি যেটা 2016 সাল থেকে প্র্যাকটিস করি, সেটা আমি বলে যাই, তখন এটা ওপেন হয়নি, মানে এখন তো মোবাইলে রেড লাইট ফিল্টার আছে, রাইট? লাল লাইট। আমি একটু বলি যে আমাদের যে কোনো লাইট কিন্তু মানে আমাদের স্লিপ কোয়ালিটিকে ডিস্ট্রয় করে না, ব্লু লাইট করে। ব্লু লাইট ইজ মানে ওয়ান অফ দ্য লাইটস বেসিক্যালি, রাইট? যে RGB বলে, রেড গ্রিন ব্লু। রেডও সমস্যা নেই, গ্রিনও সমস্যা নেই, বাট ব্লু এ প্রবলেম আছে। ব্লু লাইট যখন আমরা সন্ধ্যার পর থেকে দেখি, সন্ধ্যার পর থেকে যখন চোখে যায়, চোখের ওই আমাদের ওই যে চোখ থেকে বেসিক্যালি যে সিগন্যালটা এগেন ব্রেনে ঢুকে ওই পিটুইটারি গ্ল্যান্ডে যায়, বা আমাদের ব্রেনে যায় বেসিক্যালি, না? যেখানে কিনা মেলাটোনিন একটা হরমোন আছে, যেটা আমাদের স্লিপকে কন্ট্রোল করে। ওই হরমোনটা রিলিজ হলে আমরা ঘুমাই, অ্যাকচুয়ালি ঘুম চলে আসে। ওই হরমোনটা বুঝছেন, যে ওই হরমোনটা অন্ধকার যখন আসে, ওই হরমোনটা অটো ব্রেন থেকে বের হয়, আমাদের সিস্টেম এটা। ব্লু লাইট যখন ঢুকতেছে সন্ধ্যার পর থেকে, আমাদের ঘুমটা ডিস্টার্বড হয়। সো আমাদেরকে ওই স্ক্রিন যদি ইউজও করি, আমাদেরকে রেড লাইট ফিল্টার ইউজ করতে হবে। আমি এটা আমার অটোমেটিক হয়ে যায় ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে, দেখবেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড বা আইফোন যারা ইউজ করেন, ওই নাইট লাইট বলে, মানে স্ক্রিন লাল হয়ে যায়। এবং নাম্বার 2 আরেকটা হলো যে বাংলাদেশের কনটেক্সটে এটা কত পসিবল হবে, আমাদের প্রত্যেকটা লাইট কিন্তু সাদা, ইজন্ট ইট? আমাদের টিউব লাইট, আমাদের সবকিছু সাদা, মানে কি ওটার মধ্যে কিন্তু ব্লু লাইট আছে। আমি যদি আপনাদেরকে বলি, জার্মানিতে আমি যখন 14 সালে যাই, আমি অবাক হয়ে যাই, ওদের সব লাইট লালচে। আমাদের পুরোনো আমলে আমাদের যে হ্যাজাক বাতিগুলা বা ওই যে ফিলিপসের লাইট গুলা ছিল না, ওগুলো কিন্তু লালচে ছিল। এখন আমরা সাদা লাইট করি, কিন্তু জার্মানিতে বেসিক নর্ম হলে সব লাইট লালচে। এখন লালচে কেন? মানে আমি জানি ওরা জিনিসটা কনসিয়াসলি করছে কিনা, বাট আমি দেখছি এটা বেনিফিট কি, সন্ধ্যার পর থেকে যদি এই লাল লাইট গুলা থাকে, মানে একটু লালচে লাইট থাকে,
যেটা তো দেখতে একটু খারাপ লাগে, যে মোমবাতির আলোর মতো kind of। একটু ওয়ার্ম কালার যেটা এক্স্যাক্টলি ওয়ার্ম কালার, এক্স্যাক্টলি যে আমি যদি যে কেলভিন বলি একটু অন্য কেলভিন হোয়াইট ব্যালেন্স যদি বলি, সো লাল লাইট যদি আপনি কনভার্ট করে ফেলেন পুরো বাসায়, ইট উইল বি দ্য বেস্ট অপশন। যদি সেটা যদি না হয় তাহলে অ্যাটলিস্ট ট্রাই টু চেঞ্জ ইউর ফোন, ট্রাই টু চেঞ্জ ইউর স্ক্রিনস অর সামথিং। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে সাউন্ড মানে যদি যে অনেক মানে সাউন্ড আসে, ঢাকা শহরে তো এটা একটা প্রবলেম, রাইট? তো আপনি করতে পারেন যে কানে তুলা দিয়ে ঘুমানো, রাইট? বাট তুলা লাগবে না, ওই এটাকে ওই যে জার্মান ভাষায় স্টপসেল বলে, মানে আমি যে জার্মান ওই টার্মটা মনে পড়তেছে, ওই এয়ার প্লাগ আছে যেটা কিনা যে সফট মেমোরি ফোম টাইপের, এগুলা যা কারো যদি সাউন্ডে ডিস্টার্ব করে, হ্যাঁ মানে এটা হবে কি যে সাউন্ডটা কিন্তু খুব বেশি দিন ডিস্টার্ব করবে না। কারণ আমার বাসা, আমি হামবুর্গে যখন 3 বছর আগে শিফট করছি, আমার বাসা ছিল এয়ারপোর্টের পিছনে, মানে এখনকার বাসা হামবুর্গ এয়ারপোর্টের একদম সাথে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত প্লেন উঠানামা করে, এত সাউন্ড হয়। হ্যাঁ, উইদিন 2 মাস খুব জ্বালাইছে, আমি ঘুমাইতে পারতাম না, আমি যে ওইটা ইউজ করতাম। আর 2 মাস পরেই খুলে দেখি আমার কানে মানে লাগেই না, বিকজ ব্রেন অটো লার্ন করছে, ইয়েস অটো লার্ন করছে যে আচ্ছা ইটস আ নয়েজ ক্যান্সেলেশন আছে ব্রেন। ডু ইউ নো দিস? এন্ড রাইট নাও আই ডোন্ট হ্যাভ টু ইউজ ইট, আই ডোন্ট ইভেন রেকগনাইজ। আমি ধরেন মাঝে মাঝে হোম অফিস করি, প্লেনে এত জোরে সাউন্ড হচ্ছে, আপ ডাউন করতেছে, একদম বাসার সামনে দেখা যাচ্ছে, লিটারালি এত সাউন্ড হয়, মানে যে সনিক বুম যেটা আসে। My brain has noise cancelling feature right now, literally just learned. So brain কিন্তু খুব adaptable, highly adaptable. So আপনাদের ঢাকা শহরে যে এই প্রবলেমটা, এটা কারো যদি ডিস্ট্রাকশন হয়, কারণ ডিস্ট্রাকশন কিন্তু আপনাকে জাগায় রাখে, এবং জাগায় রেখে তখন আপনার ঘুম আসতেছে না, একটু ফোন কল করি। সো নাম্বার 1 কি রেড লাইট ফিল্টার ইউজ করবেন, নাম্বার 2 হলো এই ইয়াটা ইউজ করবেন। এরপরে কি চোখ বন্ধ করতে হবে ভাই, চোখ বন্ধ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকটা পয়েন্ট ভাই পেলাম যে আমাদের বেটার স্লিপের জন্য কি করতে হবে, এবং বেটার স্লিপটা মূলত হচ্ছে আপনার, আমরা যদি বেটার মেমোরি চাই এই জন্য ইম্পর্টেন্ট। এরকম কি কোন, আপনি যদিও এটা বলছেন যে সাবজেক্টিভ, যে কত ঘন্টা ঘুমাতে হবে, সেখানে যদি যাই এখন, হ্যাঁ এখানে যদি একটু বলেন। সে যদি ঘন্টাটা ইজ ভেরি সাবজেক্টিভ। এখন যেটা বললাম যে আমার যদি, আমি পার্সোনালি বলি, আমি যদি এনি টাইম এনি প্লেস, এটা 24 ঘন্টার মধ্যে, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে যে আমি 5 ঘন্টা ঘুম দরকার, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বা অ্যাকচুয়ালি আমি কাউন্ট করছি 5 ঘন্টা 25 মিনিট, লিটারালি মানে 5.5 ঘন্টার কাছাকাছি। এটা হলো আমার নিড। অ্যান্ড মানে স্লিপটা কিন্তু চিন্তা করবেন কি, ইটস আ নিড অফ ইউর বডি। মানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলি যে স্লিপ, এই যে আওয়ার্সটা যেটা, মানে এটা একটা সময় যাচ্ছে, রাইট? 24 ঘন্টা আপনি ঘড়ি যদি চিন্তা করেন 24 ঘন্টার মধ্যে, তা এটাকে আপনাকে মেজার করতে হবে আগে। কারণ অনেকে আমরা জানি না, আপনার কত ঘন্টা ঘুম লাগে বলেন তো, কয় ঘন্টা লাগে? আমার মনে হয় যে 5 ঘন্টা 5.5 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু অনেকে তো বলে 7 ঘন্টা লাগে। যেমন আমার মা যখন একটু বয়স হয়ে গেছে, তো ওনাদের বয়স হলে একটু বেশি লাগে। আবার ইয়াং যারা কিডস আছে, ওদের আবার 8 ঘন্টা লাগে। এটা ইম্পর্টেন্ট যে রিসার্চে দেখা গেছে যে 2টা ফেজে, যে বাচ্চারা যারা গ্রোয়িং, হ্যাঁ, তাদের কিন্তু স্লিপ দিতে হবে। যেমন মানে যারা নিউ বর্ন, ওরা 20 ঘন্টা ঘুমায়, 20 ঘন্টা নিউ বর্ন। সো নিউ বর্ন থেকে যখন ওরা টডলার্স হয়, লেটস সে হাঁটা শিখলো, তখন ওদের অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা ঘুমাতেই হবে। তারপরে যখন তারা স্কুল গোয়িং হয়, দেন ইট ক্যান বি মানে অ্যাটলিস্ট 7 to 8 hours, 7। তারপর যখন তারা জবে ঢুকে যাবে বা ভার্সিটিতে ঢুকছে, তখন 5 to 6 hours ইজ ফাইন। এন্ড যখন মানে আরো বেশি প্রোডাক্টিভ হতে চায়, প্লিজ ডু নট গো লেস দেন 4 hours বা 5 hours, ডু নট গো লেস দেন 5 hours। কারণ 5 ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম 5 ঘন্টা তো নিজের রেস্টের জন্য তো দরকার। আপনি 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা যদি ঘুমান, আপনার হাতে থাকে 19 ঘন্টা কাজ করেন। অনেকে মনে করেন আমি যদি ঘুমালে আমার কাজটা পিছিয়ে যাবে, এই কাজটা হবে না, মেক ইট নেক্সট ডে, পরের দিন করেন না, সমস্যা তো নেই। মানে আপনি কাজটাকে, আপনার যদি এত কাজের প্রেশার থাকে, দেন ইউ হ্যাভ টু রিথিঙ্ক ইউর জব, লিটারালি। হ্যাঁ, এটাই আর কি। সো মিনিমাম 5 hours ঘুম আমাদের অ্যাডাল্ট লাইফে লাগবেই। 5.5 ঘন্টা হলে ভালো হয়, 6 ঘন্টা হলে অপটিমাল। বাট যদি আরো বেটার, এটা মেজার করতে হবে। আই উইল সে হ্যাভ আ স্টপ ওয়াচ। আপনি ঘড়ির দিকে তাকায় চোখটা বন্ধ করে ফেলেন, এরকম আপনি 1 সপ্তাহ করেন, মেজার করেন যে আপনার 1 সপ্তাহে কতক্ষণ আপনি ঘুমান, কত ঘন্টা। ইভেন এটা যে স্মার্ট ওয়াচে অনেক ফিচার্স আছে, স্লিপ কত আওয়ার্স হয়, স্মার্ট ওয়াচ জাস্ট দেখেন আপনি যে কত ঘন্টা ঘুমাচ্ছেন, ওইটা কন্টিনিউ করুন। আমাদের যদি মেমোরি কার্ড বেটার করতে চাই, তাহলে এক্সারসাইজটা ইম্পর্টেন্ট। এবং এটা নিয়ে সম্ভবত আপনার একটা রিসার্চও আছে, অনেক রিসার্চ আমরা আমাদের ল্যাবে করছি। নট অনলি অ্যাক্টিভলি অ্যাডাল্ট স্টেজের রিসার্চ, এক্সারসাইজ করলে নেক্সট জেনারেশনও ভালো হয়ে যায়। মানে আপনার যে বাচ্চা কাচ্চারা যা হবে, ওইটাও ভালো হবে। কেমনে বলি, এবং এটা অ্যাকচুয়ালি মানে এখানে একটু মানে আমাকে একটু মানে যারা আপুরা বা
মহিলারা আছেন হেট করতে পারেন, যে বলতে পারেন যে মা তো এত কষ্ট করে বাচ্চা দিতে, কিন্তু আমরা রিসার্চ করে দেখছি যে বাবার থেকে এই ফিচারগুলা নেক্সট জেনারেশনে যায়। বাবাকে অনেক অ্যাক্টিভ হতে হবে। লেটস দেন রিওয়াইন্ড ব্যাক যে আচ্ছা এক্সারসাইজ কিভাবে মেমোরিকে ভালো রাখে। হ্যাঁ, এটা জানতে চাই, এটা সবাই জানতে চায়। এক্স্যাক্টলি, ফাইন। এক্সারসাইজ করলে ইটস ভেরি সিম্পল। আপনি যখন দেখেন যে এক্সারসাইজ ক্যান বি মেনি থিংস, এক্সারসাইজকে আমরা অনেক কঠিন করে ফেলি। এক্সারসাইজ ইটস ইন ইংলিশ ওয়ার্ড, বাংলায় কি বলে এক্সারসাইজকে আমি জানি না। ব্যায়াম। ব্যায়াম, হ্যাঁ ব্যায়াম। ব্যায়াম মানে মনে হয় ওরে বাপরে এখন আমাকে অনেক ভারী কাজ করতে হবে, কষ্ট করতে হবে। কিন্তু আপনি জানেন যে ওই যে কষ্ট করলে কেষ্ট মেলে একটা কথা আছে, অথবা আমাদের কোরআনও বলেছে না যে ফাইনা মাল উসরি উসরা, যে কষ্টের সাথেই স্বস্তি আছে। দ্য থিং ইজ এক্সারসাইজ করলে, আমি একদম লং স্টোরি শর্ট এক কথা বলে দিই যে ব্রেন কিভাবে ভালো হয়। আমাদের রিসার্চে দেখছি এন্ড ইটস এ পাবলিক রিসার্চ, মানে এমন না যে এটা আমি কোনো কিছু লুকায় বলতেছি, যে সার্চ করলে সবাই দেখবে যে এক্সারসাইজ করলে আমাদের বেসিকলি মানে কিছু কিছু ফ্যাক্টর পাওয়া গেছে অলরেডি, যে মাসল থেকে এবং হাড্ডি থেকে কিছু প্রোটিন রিলিজ হয়, কিছু হরমোন, কিছু নিউরোপেপটাইড বলা যায়, কিছু মাইক্রো আরএনএ আছে, কিছু আরএনএ আছে, কিছু হোয়াট এভার আছে। এগুলা আমাদের যখন আমরা ধরেন এই যে মানে যখন আমরা দৌড়াচ্ছি, আমি দৌড়কেই প্রাধান্য দিচ্ছি, কারণ আমি অনেক দৌড়াই, কারণ এক সপ্তাহে 10 কিলো দৌড়াইছি মনে যায় ঢাকা ভার্সিটি এরিয়াতে, মানে খুব ভালো লাগে দৌড়াইতে। সো দৌড়াইলে অথবা যে কোনো এক্সারসাইজ করলে আমাদের মাসল অ্যাক্টিভ হচ্ছে না, রাইট? হ্যাঁ, মাসল অ্যাক্টিভ হচ্ছে, হাড্ডি তো অনেক স্ট্রেস পড়তেছে। আপনি এমনি কি টাইপের এক্সারসাইজ করেন, কি খেলাধুলা, খেলাধুলা আপনি খেলেন, স্পোর্টস করেন, বাট লেটস আপনি কোন স্পোর্টস পছন্দ করেন? ফর এক্সাম্পল ক্রিকেট, ফুটবল, ক্রিকেট ফর এক্সাম্পল। ক্রিকেটে বেসিক্যালি যারা বলাররা বল করছে, ইমাজিন যে আপনি এরকম মারলেন, আপনাকে তো দৌড়াতে হচ্ছে। বা ক্রিকেটাররা তো বল ইন করতেছে, ব্যাটসম্যান ব্যাট মারতেছে, কিন্তু এর আগে কিন্তু তারা ডে ট্রেন, রাইট, জিমে ট্রেন করতেছে। লেটস ইমাজিন জিম, আমরা একটা জিমে আছি, জিমে যখন আপনি ওয়েট নিচ্ছেন অথবা জিমে আপনি দৌড়াচ্ছেন, দুটাই হতে পারে। ইয়োর ব্রেন, আপনার হাড্ডি এবং মাসল দিয়ে তো সব হচ্ছে, হাড্ডি আর মাসল। আরেকটা কি কাজ করে বলুন তো? হার্ট দিয়ে ওই ব্লাডটা পাম্প হচ্ছে, পাম্প হয়ে সারা শরীরে মিক্স হচ্ছে। সো হার্ট ইজ অ্যাকচুয়ালি দ্য পাম্প হুইচ ইজ ক্যারিং অল দ্য ব্লাড ফ্রম, মানে একদম পায়ের আঙ্গুল থেকে ব্রেন পর্যন্ত। এটাই হলো গিয়ে আমাদের মাথায় রাখতে হবে, যে আজ থেকে যদি আমরা কোনো এক্সারসাইজ করি, আমাদের কিন্তু বেনিফিশিয়াল ফ্যাক্টরগুলো বের হচ্ছে কিন্তু সারা শরীর থেকে, ইনক্লুডিং হাড্ডি এবং মাসল। এবং ওখানে ক্যালসেইন নামে একটা, এটা খুব মানে 2020-এর একটু আগে, মানে আমি যখন পিএইচডি শেষ করছি 20-এ, তো তার আগে এরকম একটা পেপার রিলিজ হয়ে গেছে। মানে আমি তো অ্যাক্টিভ রিসার্চ করতেছি, যে আমরা বের করতে চেষ্টা করছি যে কোন ফ্যাক্টরটা, কারণ আমরা জানি যে এক্সারসাইজ করলে ভালো হয়, এক্সারসাইজ করলে ভালো ফিল হয়, এবং এক্সারসাইজ করলে ইঁদুরের মধ্যেও দেখছি যে ইঁদুরের মধ্যে টেস্ট করে দেখছি যে মেমোরি ভালো হয়ে যায়। ইঁদুরের টেস্ট একটু বলতে পারেন? হ্যাঁ, ইঁদুরের টেস্টটা কি ছিল? ইঁদুরের টেস্ট বেসিক্যালি ওই যে বললাম যে পানির একটা ড্রাম, এটাকে যারা অডিয়েন্স আছেন এটাকে গুগল করলে পাবেন, মরিস ওয়াটার মেজ। এই টেস্ট দিয়ে দেখছি যে যারা এক্সারসাইজ করে ইঁদুর, মানে আমাদের সম্মানিত ইঁদুর যাদেরকে আমরা পরে মেরে ফেলছি, মানে ওরা বেসিক্যালি যারা এক্সারসাইজ করে না, তারা দে আর পারফর্মিং বেটার দ্য ওয়াটার মেজ। এন্ড জাস্ট 10 সপ্তাহ, মানে 2.5 মাস, 2.5 মাসের এক্সারসাইজে, মানে মানুষের হিউম্যান ইয়ার্সে হবে হয়তো এটা একটু বেশি, 4-5 বছর বা 5-6 বছর, মানে কনভার্ট করলে দে আর ডুইং বেটার। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা ওই ইঁদুরগুলা যারা এক্সারসাইজ করে ট্রেনিং করে দেখছি যে ওদের মেমোরি বেটার। ওই ছেলে, মানে এটা খালি মেলসের উপরে নেওয়া হয়েছে, কারণ রিসার্চের আপনি মেল ফিমেল মিক্স করলে একটু মানে ওই কারণটা ফাইন্ড আউট করতে ডিফিকাল্ট হয়। আমাদের ফিমেল নিয়েও, মানে আমার পিএইচডির মধ্যে ফিমেলদের উপরে এই টেস্টটা করার সুযোগ হয়নি, বাট মেলদের উপর আমরা যখন করছি, তো এরকম 30টা ইঁদুর নিয়েছি, 60টা দুনে যারা মানে ভালো মেমোরি করছে, ওই এক্সারসাইজগুলো আসলেই বেটার হয়, ওদেরকে নিছি। ওদেরকে নেওয়ার পরে ওদের স্পার্ম এক্সট্রাক্ট করা হয়েছে। স্পার্ম এক্সট্রাক্ট করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ইঁদুরের হয়, ইঁদুরের ইনভিট্রো ফার্টিলাইজেশন করে বেসিক্যালি যেটা মেথড না, যে ওই ইঁদুরের মানে একটা ফিমেল ইঁদুর, নর্মাল জেনারেল ফিমেল ইঁদুরের ওর যে ওভামটা, ডিম নিয়ে ডিম্বাশয়টা ওই একটা সিঙ্গেল সেল স্পার্ম নিয়ে ওইটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন করে ওদের থেকে বাচ্চা হয়েছে, ফার্স্ট জেনারেশন, F1 বলে, F1 জেনারেশন। ওই ইঁদুরগুলা, এবং ইন প্যারালাল আমরা ওই যারা এক্সারসাইজ করে নাই বাট মেমোরিতে খারাপ করছে, ওদেরও আবার স্পার্ম নিছি, নিয়ে ওদেরও ইনভিট্রো করছি, ফার্টিলাইজেশন করে ওদেরও একটা বাচ্চা হয়েছে F1। ওই বাচ্চারাও দেখছে যে ওই ভালো বাপ যেরকম ভালো করছে ওই একই কাজ করতেছে। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন? ইটস আ ভেরি, মানে নেক্সট জেনারেশনে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার। এবং এক্ষেত্রে জাস্ট একটা ফ্যাক্টরি, এই যে আমরা রিসার্চে অনলি মানে খুব অল্প জিনিস চেঞ্জ করে দেখা হয়। সো এখানে একটা ফ্যাক্টরি চেঞ্জ ছিল, যে বাবা এক্সারসাইজ করছে, ওই স্পার্ম দিয়ে যে বাচ্চাগুলো ইনভিট্রো ফার্টিলাইজেশন হয়ে বাচ্চা হয়েছে, দে আর গুড, দে আর গুড। এবং ইটস পাবলিশড রিসার্চ, মানে আমাদের ল্যাব থেকে পাবলিশড হয়েছে এটা। এবং নট অনলি আমাদের ল্যাব, সুইজারল্যান্ডেও এটা নিয়ে অনেক কাজ হয়। সুইজারল্যান্ডেও একটা গ্রুপ আছে, ওরাও কাজ করে। সো এক্সারসাইজ করতেই হবে, এবং এক্সারসাইজ করলে মেমোরি ভালো হবে, নট অনলি মানে আপনার, বাট অলসো আপনার নেক্সট জেনারেশনে।
এখন কোয়েশ্চেন হতে পারে যে ভাই আমার তো ভালো লাগে না এক্সারসাইজ করতে, তাও মানে মানে কি করব, এইখানেই আমরা সবাই আটকে যাই। এটা এমন একটা বেনিফিট যেটা আমাকেও বেনিফিট দিচ্ছে এবং Next আমার নেক্সট generation-কে প্রজন্মকেও বেনিফিট দিচ্ছে। আচ্ছা ভাইয়া, আমাদের যে ভুলে যাওয়ার যে বিষয়টা, জি, জি, যে আস্তে আস্তে আমরা 50-এ পরে ভুলতে থাকি, জি। কমানোর কোনো সুযোগ নেই, এটা আসলে হয়তোবা হতে থাকবে, বাট হবেই এটা কি আমরা হচ্ছে জিনিসটা স্লো করতে পারি কিনা? ইয়েস দ্যাটস ইউ। আচ্ছা আপনি কি পিএইচডি করছেন নিউরোসায়েন্সে? এই কোশ্চেনটাই তো আমার পিএইচডির মেইন টপিক ছিল, যে নট অনলি মাই পিএইচডি, অ্যাকচুয়ালি আমাদের রিসার্চ গ্রুপের টপিক এটা। মানে আমি যে ওই জার্মান সেন্টার ফর নিউরো ডিজেনারেটিভ ডিজিজে কাজ করতাম, ওই আমার প্রফেসর ওয়ান অফ দ্য কাজই ছিল যে কোন কাজ করলে বয়সের সাথে সাথে মেমোরি ডিক্লাইনটা স্লো করা যায়। কারণ হবেই, একটা কার্ভ যদি চিন্তা করেন যে ডাউন হয়ে যাচ্ছে, মানে আমার পিএইচডির ওই ডিফেন্সের একটা ওই কার্ভটা আমি দেখাইছিলাম যে ইউজুয়ালি এরকম কমে যায়, বাট এটাকে কিভাবে স্লো করে একদম জীবনের শেষ দিন পর্যন্ত যেন বেটার ফ্ল্যাট কার্ভ থাকে, সেটা করার জন্য মানে অফকোর্স সেখানে আমি একটু ইন্টারেস্টিং কথা বলি যে আপনি দেখবেন যে বাংলাদেশ হোক বা বিভিন্ন ওয়ার্ল্ডে হোক, যারা 100 বছর হয়ে গেছে তার অনেকে আছে না যে মনে রাখতে পারে। হ্যাঁ, অনেকে আছে তো মনে রাখে, সবই মনে রাখে তারা, সব মানে সব না হলেও মানে দে ক্যান রেকগনাইজ করতে পারে যে তাদের স্কুলে কি চলতে, তার কথা বলতে পারে এখনো, সুস্থ স্বাভাবিক। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল নিয়ামত যে তারা দে আর লাকি বাই জেনেটিক্স। তাদের সামহাও তাদের পেডিগ্রি মানে তাদের যারা তাদের দাদা, তাদের পরদাদা, তাদের দাদা দাদা লং জেনারেশনে হয়তো কোনো একটা জেনেটিক ফ্যাক্টর আছে যে কারণে দে আর সুপার লাকি, যে কারণে তারা দে আর স্টিল হ্যাভিং আ গুড মেমোরি ইভেন এট 100 ইয়ার্স অফ এজ, এবং তারা যতদিন বেঁচে আছে তাদের মেমোরি খুব শার্প থাকে। তাহলে বাই ডিজাইন আমরা কিভাবে স্লো করব? হ্যাঁ, এখন বাই ডিজাইন, এখন আমার আপনার জিনোমিক্স তো এরকম না, বা হয়তো এরকম উই ডোন্ট নো ইয়েট, রাইট? 100 বছর তো আমাদের হয় না, আমরা তো টাইম ট্রাভেল করতে পারতেছি না। এই জন্য বাই ডিজাইন কি করতে হবে, মোটামুটি যে আমরা যেটা নিয়ে কথা বললাম, স্লিপ কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, ফুড কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। তিনটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মানে আরো যদি বলি আমাদের, হ্যাঁ 4 নম্বর পয়েন্ট আমি বলবো, স্ট্রেস রাখা যাবে না। হ্যাঁ, স্ট্রেসে যাওয়ার আগে আমরা একটু ফুডে আসি। শিওর। যে আমরা আসলে এখন তো আসলে আমাদের ফুড হ্যাবিট আরো অনেক বাজে দিকে চলে গেছে। বাজে বলতে কি মিন করেন? আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ফ্রম ইউ। বাজে বলতে বাংলাদেশে কি বোঝায়? কারণ আমি জার্মান কন্টেক্সটে বলতেছি যে ফাস্ট ফুড ওখানেও খায়, সব জায়গায় খায়, বাট বাজে বলতে কি? বাজে বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমরা যে প্রসেসড ফুড খাচ্ছি, প্যাকেটের যে ফুডগুলো খাচ্ছি, হ্যাঁ এটা খেলে আসলে বোঝা যায়। আপনি যদি কনসিয়াসলি, আপনি যদি মাইন্ডফুলি যদি জিনিসগুলো খান, আপনি বুঝতে পারবেন যে ইফেক্টটা খুব একটা ভালো না। এক্স্যাক্টলি। ইভেন আপনি যদি গ্রামে গিয়ে ক্ষেত থেকে ওঠানো কোনো সবজি খান, তখন আপনি যেটা ফিল করেন, আপনি বাজার থেকে নিয়ে সেম ক্যাটাগরির সবজি যখন খাচ্ছেন, আপনি কিন্তু ফিল করছেন, তাই না? তো ওই জিনিসটা ইম্পর্টেন্ট আসলে। এখন দ্যাটস অ্যাকচুয়ালি এ ভেরি গ্রেট টপিক টু ডিসকাস। কারণ আমাদের মেমোরি ভালো করতে হলে খাবারটা কেন ইম্পর্টেন্ট, কারণ খাবার ছাড়া কি আমাদের ব্রেন চলবে? খাবার এবং ব্রেন, এই যে অনেকে মানে ভুল ভাবে না, ঠিক ওই ব্রেন অনেকে ভাবে যে মিষ্টি খেলে ব্রেন ভালো থাকবে। হ্যাঁ, অনেকে বলে যে মিষ্টি খা, মিষ্টি খেলে ব্রেন ভালো থাকবে। আবার অনেকে বলছে যে আচ্ছা এই বাটার খা, দুধ খা, বা কি খেলে ব্রেন ভালো থাকবে, রাইট? সো বেসিকলি কি খেলে ব্রেন ভালো থাকবে না থাকবে, এটা হলো রিসার্চে যদি বলি, সারা ওয়ার্ল্ডের রিসার্চে, কারণ এই জিনিসটা ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর ছিল আমার রিসার্চের বা আমাদের গ্রুপের, মেডিটেরেনিয়ান ডায়েটের ব্যাপারে আপনি অবগত আছেন কিনা? একটু বলেন, খুলে বলেন। মেডিটেরেনিয়ান মানে কি? মেডিটেরেনিয়ান মানে হলো ওয়ার্ল্ডের যে মেডিটেরেনিয়ান অঞ্চল, সেটা অ্যাকচুয়ালি একটা ওই মানে ইটালি, তারপরে ওই যে কি বলে, ওই যে মিডল ইস্ট অর সামথিং, যে একটা গেছে, একটা ওশান গেছে। মানে আমি আসলে জিওগ্রাফিতে খুব খারাপ, বাট এই মেডিটেরেনিয়ান অঞ্চলটা মনে আছে, কারণ পেপারে এটার নাম বলে। আমিও এটা দেখছিলাম, আমি একটু ইন্টারাপ্ট করি। ওই অঞ্চলের মানুষ অনেক বেশি বাঁচে, অনেক বেশি বাঁচে। আমি হচ্ছে এক্স্যাক্টলি এই স্টাডি, এই আপনিও জানেন, এই স্টাডি আমিও জানি, এটা সবাই জানে যে ওই অঞ্চলের মানুষ সার্দিনিয়া বলে, ইটালিতে সার্দিনিয়া। ওইটা কিন্তু আমার একটা কলিগ ছিল ইটালিয়ান, খুব ইন্টারেস্টিং, মানে ইটালিয়ান মানুষজন খুবই ফ্রেন্ডলি, মাশাআল্লাহ। আমি অনেক ইন্টারাকশন করছি ওদের সাথে। সো ইটালি বলেন, তারপরে ইউরোপের মতো তো ইটালি, তারপরে ওই অঞ্চল মেডিটেরেনিয়ান অঞ্চল কিন্তু খালি ইটালি না, হ্যাঁ, মানে ওই অঞ্চলের মানুষজন যা খাইতো যুগ যুগ ধরে, ওদের ফুড হ্যাবিট স্টাডি করে দেখা গেছে যে তাদের ফুডের মধ্যে আসলে ছিলটা কি, কারণ তারা বেটার, মানে তাদের বেসিক্যালি মেমোরি স্টোরেজ বলেন, তাদের লনজিভিটি বলেন, তারা বেশি দিন বাঁচে। তারা ওই অলিভ অয়েল খাইতো, তারা রুটিও খাইতো, ব্রেড খাইতো, কার্বোহাইড্রেট খাইতো, অলিভ অয়েল খাইতো, এবং ফ্রেশ
সালাদ একদম মানে কাঁচা সালাদ, হ্যাঁ কাঁচা সালাদ মানে পাতা পাতা যেটা আমরা খাইতে পারি, লেটুস পাতা যেরকম হ্যাঁ, একটা ওয়ান অফ দ্য পাতা আছে, ওদের ওখানে রুকোলা একটা আছে, তারপরে ওই জার্মান ভাষায় নামগুলো আমার ফেল সালাদ মানে ফিল্ড সালাদ, যেটা হলো মাঠে হয়, মাঠ থেকে একটু খুলে নিয়ে চলে আসছে। হ্যাঁ। তারপরে এই যে অলিভ অয়েলের কথা বললাম, ভিনেগার খায় একটু, ঠিক আছে, একটু চিজ খায়। ওরা কিন্তু মিট হেভি না, মানে আমি এখন বলবো না যে হ্যাঁ সবাইকে মিট খাওয়া ছেড়ে দিতে হবে, মিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিশ খায় ওরা প্রচুর, মাছ খায়। এটা কিন্তু এই যে আমাদের সাথে মিল আছে, ওরা কিন্তু প্রচুর মাছ খায়, আমরাও মাছ খাই। কারণ আমাদের সাথে যদি আমি কম্পেয়ার করি, বাংলাদেশে তো মেডিটেরিয়ান না, বাংলাদেশ তো মেডিটেরিয়ান ধারে কাছে পড়ে বহুত দূরে, মানে ইটালি তো, বা আমি যদি ইটালি বাদ দিই, মানে মেডিটেরিয়ান অঞ্চল ওই যে সিরিয়া বা ওই টাইপেরও চলে আসছে ওই পর্যন্ত, হ্যাঁ, মানে আরাবিক পেনিনসুলা বলে, আরাবিক পেনিনসুলা। আমাদেরকে কি করতে হবে, আমরা যাই খাই না কেন, হ্যাঁ গ্রামের খাবার একটা ব্যাপার আছে, অর্গ্যানিক বা বায়ো ফুডের একটা ইম্পর্টেন্স আছে, যেটা কিনা পেস্টিসাইডস ছাড়া অর সামথিং, সেটা ইম্পর্টেন্ট ডেফিনেটলি। এখন বাংলাদেশে যারা এই লাইনে কাজ করতেছেন তাদের বেসিক্যালি এই ব্যাপারে অনেক কাজের সুযোগ আছে, যে আমাদের ঢাকা শহরের বাজারে, যেমন আমার বাসা হাতিরপুলের কাছে, হাতিরপুলের কাঁচা বাজার, কারণ বাজার কাঁচা বাজারে, এগুলা যে সারা দেশ থেকে আসতেছে, আই গেস তারা কোনো কেমিক্যাল দেন না, আই হোপ, বাট যদি দেন তাহলে এই ব্যাপারে অনেক কাজের সুযোগ আছে। বাট যদি না হয় তাহলে আমাদের কি তারপরও সুযোগ আছে আমাদের মেমোরি ভালো করা। এই ঢাকায় বসে আমরা খেয়ে মানে ভালো খাবার খেতে পারি। খাবারের পোর্শন কন্ট্রোল করতে হবে। পোর্শন কি, আমরা হলো কার্বোহাইড্রেট হেভি খাবার খাই। আমাদের একটা প্লেটের মধ্যে আপনি যদি একটা গোল প্লেট চিন্তা করেন, 4 ভাগ করেন, আমাদের 4 ভাগের 3 ভাগ থাকে ভাত, isn't it? এন্ড ভাত তো জাস্ট এক বেলার কথা বললাম, রুটিও তো থাকে অনেক, মুড়িও তো অনেক বাংলাদেশি খাবার, তাই না? তারপর চিনি দিয়ে বিভিন্ন রকমের যে সুগার বেসড চা আছে, প্রসেস ফুড তো বাদলাম। আমার আব্বু আর কি আমাকে মানে রিমাইন্ড করার জন্য ওই নিয়ে আসছে, ওই যে থাকে না যে মেলাতে পাওয়া যায় যে চিনির বিভিন্ন ওই যে মিশ্রি, তারপরে চিনি দিয়ে যে থাকে না যে জিনিসপত্র বানায়, ওরকম এক গাদা নিয়ে আসছে। আমি বলছি আব্বা আমি তো এগুলো খাই না। চিনি অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1 চিনি, মানে হোয়াইট পয়জন বলে এটাকে, হোয়াইট পয়জনের মধ্যে কি কি? নাম্বার 1 ওই যে সাদা ভাত, নাম্বার 2 হলো সাদা চিনি, নাম্বার 3 হলো সাদা ময়দা। ওকে, এই 3টা বাদ দিতে হবে। বাট আনফরচুনেটলি বাংলাদেশের ফুড কালচার এই 3টাই প্রধান, সাদা, ময়দা, চিনি এবং ভাত, এই 3টা তো একদম স্টেপল ফুড। এন্ড দ্যাটস দ্য থিং। আজকের এই পডকাস্টে আমি বলে যাচ্ছি, এবং আমি আমার পার্সোনাল রিলেশন যাদের সাথে আছে আমার ফ্যামিলিতে সবাইকে বলি, দয়া করে আপনারা আপনাদের বাসা থেকে চিনি ফালা দেন, অন্তত চিনিটা ফালা দেন। কারণ হ্যাঁ সাদা ভাত তো খেতে টেস্টি লাগে, রাইট? টেস্ট এখন সেটাকেও মানে ইঞ্জিনিয়ারিং করে ঠিক করা হয়েছে। আপনি লাল চাল মিক্স করেন, 50-50 পোর্শন মিক্স করেন। যেমন মানে বেসিক্যালি আমার বাসায় এই আমার আব্বা আম্মা অন্তত এই প্র্যাকটিসটা গত 10 বছর ধরে করাইছি, যে লাল চাল সাদা চাল সে মিক্স করে 50-50 রেশিওতে তারা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং রুটিটাও যে খাচ্ছে তারা কিন্তু ব্রাউন মানে ইয়াটা খায়, ব্রাউন ফ্লাওয়ারটা খায়। দেশ থেকে যে গম আসে ওটা নিজেরা ভাঙায়, তারপরে ওটা খাচ্ছে। কারণ আপনি বাজারে যান সবই তো সাদা, সবই রিফাইন্ড। এই যে বলেন না প্যাকেজড ফুড, মানে আমাদের ফুড হবে যেমন জার্মানিতে খুব ইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ, জার্মানিতে এই প্যাকেজ ফুড হোক বা যাই হোক, ওরা মানে অলওয়েজ দে অফার ফুড উইচ ইজ ক্লোজার টু দ্য সোর্স থেকে, যে আপনি যেটা বললেন সোর্স থেকে তুলে নিয়ে এসে জাস্ট খেয়ে ফেললাম, এটা জার্মানিতে পসিবল খুব ইজিলি। বাংলাদেশে করতে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট পসিবল। এই পসিবিলিটিগুলোই যেটা বললাম যে আমাদের কার্বোহাইড্রেট কমাতে হবে। বাট কার্বোহাইড্রেট কমালে আপনি যদি এগেন ওই প্লেটের কথায় যাই, প্লেটকে 4 ভাগ করেন, 4 ভাগে 3 ভাগ ভাত সরায় ফেললেন বা 1 ভাগ রাখলেন, জাস্ট 1 ভাগ। এখন বাকি 3 ভাগ কি দিয়ে ভরাবেন, উইচ ইজ কস্ট এফেক্টিভ? কারণ অফকোর্স খাবারের একটা প্রাইস আছে, এন্ড অফকোর্স উই ক্যানট বাই প্রিমিয়াম স্টাফস অল দ্য টাইম। শশা খাবেন, শশা, টমেটো, মানে যেগুলা কিনা বেসিক্যালি সালাদস দিয়ে ওই 4 ভাগের ধরেন 1 ভাগ বা ইভেন 2 ভাগ ভরবেন, সালাদ খেতে হবে, প্রচুর কাঁচা সালাদ। এবং ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ওইটা কিন্তু একদম ডাইরেক্ট ফ্রম দ্য সোর্স, মাটি থেকে এসে বাজারে যাচ্ছে। আপনি ধরেন আমার হাতিরপুল বাজারে আমি এত সুন্দর লাগে না, বাজারে ফ্রেশ সালাদ, কিন্তু সালাদ বানানোর জিনিসপত্র থাকে। ওই এখন শশাটা তো অ্যাভেলেবল, ইজি পাওয়া যায়, শশা, টমেটো, গাজর, এবং ধরেন ওই যে লেটুস পাতা, ক্যাপসিকাম, হ্যাঁ এক্স্যাক্টলি। এই ইজি জিনিসগুলোতে আপনি আপনার প্লেটের 1 পোর্শন ভরালেন, আর বাকি 2 পোর্শন কি দিয়ে ভরাবেন? প্রোটিন লাগবে। প্রোটিন খেতে গেলে একটা মজা আছে, প্রোটিনের সাথে ফ্যাটও চলে আসে। কারণ প্রোটিন ফ্যাট চলে আসে কিভাবে, দেন ইউ বেসিক্যালি চুজ ইউর সোর্সেস, যে আপনি মাছ খান অথবা গরু খান, খাসি খান, মুরগি খান, হোয়াট এভার ইট ইজ। এই করে আপনি আপনার পুরো প্লেটটাকে একটু রিমডেল করতে হবে, যেটা কিনা আমরা কেউই করি না, আমরা খালি ভাত খাই। রাইট, সো দিস হ্যাজ টু চেঞ্জ। এটা একটা কালচারাল শিফট হইতে হবে।
এছাড়া আর কি কিছু আছে যে আমরা আমাদের Memory better এর বেটার জন্য? করতে চাই? মেক টাইম ফর এক্সারসাইজ, মেক টাইম করতে হবে। এবং আমি কিভাবে টাইম করি আমি বলি, আমার অফিস হলো 9টা-5টা জব, সপ্তাহে 5 দিন থাকে আমার ওখানে, সপ্তাহে 2 দিন ছুটি থাকে। তো আমি করি কি যে সপ্তাহে 3 দিন দৌড়াই, 3 দিন রান করি, দৌড়াই। কারণ দেখেন অথবা মানে আচ্ছা আমি আমার এক্সাম্পলটা দিয়ে নিই, তাহলে ইজি হবে দর্শকদের জন্য, যে আমি কেন 3 দিন দৌড়াই বা 2 দিন দৌড়াই। আমি ওই ছুটির দিনগুলো বেরোয় যাই দৌড়ানোর জন্য। এবং দৌড়ানোটা কেন দৌড়াই, দৌড়ানো আমার কাছে মনে হয় বা যারা আমি একটা সময় 103 কেজি ছিলাম, এখন আমার 103 কেজি। এবং আমার টু বি অনেস্ট, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার ডান পায়ে 2020 সালে করোনার মধ্যে একটা ফুটবল খেলতে যেয়ে বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার পায়ে কিন্তু হাড্ডি ভাঙা, ওই পায়ের যে ফুটের এইখানে আর কি, ওই মেটাটার্সাল বলে, 5th মেটাটার্সাল হাড্ডিটা ভেঙে 2 ভাগ হয়ে গেছিল। এবং ওইটা আমি প্রায় 9 মাস হাঁটতে পারিনি। আমার এই যে এখনো 2টো টাইটানিয়ামের স্ক্রু লাগানো কিন্তু পায়ের মধ্যে, ওইটা নিয়ে আমি কিন্তু 10 কিলো দৌড়াচ্ছি স্টিল নাও। হাও আমি দেখছি কি জানেন, ওই 9 মাস যখন আমি হাঁটতে পারি নাই, আমি ক্র্যাচে ভর করে পায়ে কোনো ওয়েটই দিতে পারি না, আমার ওজন বেড়ে 103 কেজি হয়ে গেছিলো। আমি মানে গোল আলো হয়ে গেছিলাম লিটারালি। অ্যান্ড আই স যে নাম্বার 1 সাইকোলজিক্যালি আমি খুবই ডিপ্রাইভড ছিলাম। যে সাইকোলজি কিভাবে, যখন আপনার বেসিক্যালি মুভমেন্ট করতে পারেন না বাই ডিজাইন। আমার পায়ে অপারেশন হয়েছে, পায়ে 2টা স্ক্রু লাগানো, আই ক্যানট, মানে আমার হাড্ডি ভাঙা, মানে আমি চাইলেও দৌড়াতে পারবো না, চাইলেও হাঁটতে পারবো না। সো মানে যখন 9 মাস পরে যখন আমি ফার্স্ট হাঁটা শুরু করি, মানে ওই যে থাকে না দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝানো, ওই জিনিসটা আমার হয়েছিল 2020 সালে, যে আমি বুঝতে পারছিলাম যে আই হ্যাভ টু ইউজ মাই লেগস প্রপারলি। হ্যাঁ, সো আমি করি কি যে আমি একটা জুতা কিনি, খুব সুন্দর একটা জুতা কিনি, যে আমি আই ইনভেস্টেড, মানে একটা অ্যাসিক্সের নাকি আমি প্রায় বাংলাদেশি টাকা 10,000 টাকা খরচ করি, উইচ ইজ নাথিং রাইট নাও, যে 10,000 টাকা মানুষজন এমনি রেস্টুরেন্টে গেলে নষ্ট করে আর সামথিং বা খরচ করতেছে। আমি একটা জুতা কিনি, আমি বেসিক্যালি একটা রানিং কিনি, ওই যে একটা মানে রানিং যে একটা পাতলা একটা শার্ট কিনি আর একটা রানিং প্যান্ট কিনে একটা অ্যাপ আছে নাইকি রান ক্লাব বলে ওইটাকে, ওইটাতে কোচ বেনেট একটা অডিও, ওইটা ইটস লাইক পডকাস্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে উনার 20 মিনিটের একটা মানে আছে অডিও গাইডেড রান বলে এটাকে। ওকে, তো ওইটা উনি আমাকে মানে ওইটা শুনে আমি আই জাস্ট স্টার্টেড রানিং। এন্ড আমার এখনো মনে আছে, ওই যে ভাঙার পরে আমি ঘর থেকে যখন বেরোচ্ছি, আমার ভয় লাগতেছে যে আমার তো পায়ে 2টা স্ক্রু আছে, হাউ ক্যান আই রান। বাট কোচ বেনেট যখন, মানে ওটা তো একটা জেনারেলাইজ একটা অডিও, উনি ওখানে বলে যে হ্যাঁ, উনি তো অফকোর্স ইংলিশে বলতেছে, আমি যদি বাংলা ট্রান্সলেট করি আমার স্টিল মনে আছে যে মেমোরি ফ্রম 4 ইয়ার্স আগো, উনি 3 ইয়ার্স আগো, 21 সালে আমি আবার রিস্টার্ট করি দৌড়ানো। হ্যাঁ, আপনারা যারা আছেন হয়তো অনেকে দৌড়ানো পছন্দ করেন না, অনেকে আছেন যে বাসায় বসে আছেন, ভালো লাগতেছে না, কাউচে বসে আছেন, বাট রাইট নাও ইউর অন দ্য স্ট্রিট। আমি আসলে তখন স্ট্রিটে ছিলাম এবং আস্তে আস্তে দৌড়াচ্ছি, ভয় লাগতেছে। হ্যাঁ, আপনি যে ভয়টা জয় করে রাস্তায় চলে আসছেন, এর জন্য কনগ্রাচুলেশন। উনি আমাকে বলতেছে, এটা শুনে আমার ইমিডিয়েটলি ভয়টা কেটে গেল। ওই যে দেখছেন, একজন কিন্তু কোচ লাগবে। হ্যাঁ, ওই কোচ আমি নিজে আই ক্যান ফিগার ইট আউট। অ্যান্ড এটা স্টিল নাও আমি দর্শকদের বলবো, এটা ইটস আ ফ্রি রিসোর্স, ইটস আ ফ্রি অ্যাপ। ওই কোচ বেনেটের 20 মিনিটের ফার্স্ট রান, ওনার নামের নাম হলো ফার্স্ট রান, যে জীবনে কোনোদিন দৌড়ায় নাই, অথবা আমার মতো যে পা ভেঙে বসে 9 মাস পরে আস্তে আস্তে হাঁটা শুরু করছে, তাদের জন্য এটা আমি বলবো যে এইভাবে স্টার্ট করতে পারেন। যে ওই সকালবেলা আপনার ছুটির দিন, যে কোনো ছুটির দিন স্টার্ট রানিং। এখন তো মোটিভেশনাল ভিডিও অনেক চলে, মোটিভেশনাল ভিডিও দেখে আমরা অনেক ক্ষেত্রে এক্সাইটেড হয়ে যাই, হ্যাঁ কালকে থেকেই করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখা যাচ্ছে একদিন হয়তো বা করলাম, অথবা অনেকে কালকে পর্যন্ত যেতেও পারে না, তার আগে মোটিভেশন পড়ে যায়। বাট আপনার লাইফে যদি কিছু অ্যাচিভ করতে চান, আপনাকে তো আসলে কাজ করতে হয়, এবং সে কাজের জন্য পারপাস, মোটিভেশন, ফোকাস ইম্পর্টেন্ট। তো আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে, কিভাবে আমরা আমাদের ব্রেনকে ম্যানিপুলেট করতে পারি যেন আমরা ফোকাস ধরে রাখতে পারি, মোটিভেটেড থাকতে পারি, এরকম কি কোনো প্রসেস অথবা উপায় আছে কিনা? আই মিন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু অ্যাজ আ নিউরোসায়েন্টিস্ট, আই মিন এগুলা তো অনেক হ্যাকস আছে, এখন সব বলে দিলে দেখা যাচ্ছে মানুষজন উল্টা আমার হ্যাক করা শুরু করছে। বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এই নিউরোসায়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে অনেক হ্যাকস আছে যেগুলো আমরা 2014 সাল থেকে 15 সাল থেকে পড়ে আসতেছি। মানে নট অনলি হ্যাক, অ্যাকচুয়ালি এটা ব্রেনের প্রসেস, নর্মাল প্রসেস। ফোকাস অ্যাটেনশন বাড়ানোর জন্য, মানে আমি যদি আমার মানে লার্নিং বলি, মানে কারণ আমিও তো মানুষ শিখতেছি, মানে স্টিল নাও ফোকাস এবং অ্যাটেনশন ইজ আ বায়োলজিক্যাল মেকানিজম। এটাকে আসলে এটা মনে করবো যে একটা ষাঁড় গরুর মতো সে দৌড়ায় বেড়াচ্ছে সব জায়গায়, রাইট? এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, রাইট? না হলে কিন্তু আপনি কোনো কিছু ফোকাসও করতে পারতেছেন না, অ্যাটেনশনও দিতে পারতেছেন না,
আপনি আলটিমেটলি ওই কাজটাও হচ্ছে না, রাইট? বা আপনি মতো গোলে অ্যাচিভও করতে পারতেছেন না, মোটিভেশনও পাচ্ছেন না, রাইট। বা মোটিভেটেড হলেন, এগুলো কিন্তু অনেক প্রসেস আছে, ডোপামিন প্রসেস আছে, তারপরে মানে ভিজুয়াল প্রসেস আছে। কারণ আমি যদি একদম সিম্পলিফাই করি, কারণ আমি মনে করি যে আমি একটা পজিটিভ পার্সন, আমি লাইফে অনেক ঘাত প্রতিঘাত পার করে আসছি আলহামদুলিল্লাহ, বাট যেহেতু আমি নিউরোসায়েন্স পড়ছি, ওই পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি যে আমাদেরকে ওই দম নিতে হবে ঠিক মতো, উই হ্যাভ টু ব্রিথ, প্রপার ব্রিদিং, উই হ্যাভ টু ব্রিথ। এই যে দেখেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি কিন্তু চাইলে আর 10 ঘন্টা কথা বলতে পারবো। এই যে আমি যে দৌড়াই, আমি এক একটা রান 10K রান আমি যে দেই, ওটা সেশন আমি সর্বোচ্চ মানে এই যে ভাঙা পা নিয়ে এখনো আমি 2 ঘন্টা দৌড়াতে পারি টানা, মানে উইদাউট এনি ব্রেক। হ্যাঁ, এই যে ফোকাস অ্যাটেনশন, এই যে ক্যাল নিউপোর্টের যে ডিপ ওয়ার্ক একটা বই, রাইট? মানে অথবা জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিটস, দেখেন দুইটা কিন্তু দুই এন্ডে। আমি যদি এখন বইয়ের উদাহরণগুলো টানি, যে ডিপ ওয়ার্ক ক্যাল নিউপোর্ট যেই থিওরিটি এস্টাবলিশ করছে, উইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল নিউরো সায়েন্স পয়েন্ট অফ ভিউ, যে যদি বলি যে উনি বলছে যে একটা মানে টাইম ব্লকিং করতে। আবার জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিটসে বলছে যে ছোট ছোট হ্যাবিট চেইন করতে, বা যে যারা পারে না, অ্যাটেনশন দিতে পারে না, ফোকাস করতে পারে না, যারা একটা কাজ যারা করতেছে অনেক ভালো মতো করতেছে। সো এট দি এন্ড অফ দ্য ডে মানে আমি যেটা করি যে ওই ফোকাস দিতে গেলে মানে মাইন্ডফুল হতে হবে। নাম্বার ওয়ান কথা হচ্ছে এই যে মাইন্ডফুল, এটা অনেক বড় একটা টার্ম। হ্যাঁ, মাইন্ডফুল থাকবো কিভাবে, এটা ইটস আ ফ্যাড ওয়ার্ড। হ্যাঁ, মানে ফ্যাড বেসিক্যালি মানে থাকে না যে আজকালকার যুগে এটা কোনো বাংলা ট্রান্সলেশন আছে নাকি মাইন্ডফুলনেসের? আত্মসচেতন বলা যায়, আত্মসচেতন, হ্যাঁ বলা যায় আত্মসচেতন। তো বেসিক্যালি ফোকাস, অ্যাটেনশন, আমি বারবার বলতেছি অ্যাটেনশনটা মানে মানুষ, আমরা ওই যে অ্যাটেনশন দিতে হবে, অ্যাটেনশন ইজ দ্য কি। এই যে আমি আপনার সাথে চোখের দিকে চোখে তাকায় কথা বলতেছি, আই এম গিভিং ইউ অ্যাটেনশন, রাইট? এই যে আমি এখন এই যে এই পাশে দাঁড়ায় ক্যামেরার দিকে অডিয়েন্সদের দিকে তাকা বলতেছি, আই এম গিভিং ইউ অ্যাটেনশন রাইট নাও, রাইট? এই অ্যাটেনশন ইটস অল অ্যাবাউট ইউর ভিজুয়াল ফোকাস। ভিজুয়াল মানে অফকোর্স এখানে যারা অনেক থাকতে পারে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড অর সামথিং, ওদের ব্যাপারটা আলাদা। আমি জেনারেল পপুলেশনের কথা বলতেছি, যে আমরা যখন 2014 সালে বা 15 সালে নিউরোসায়েন্স পড়াশোনা স্টার্ট করি, আমাদেরকে পড়ানো হয়েছিল এটা টেক্সট বুক নলেজ। মানুষ যখন তাকায় পুরো আমরা 360 ডিগ্রি পুরোটা দেখতেছি, রাইট? বা 180 ডিগ্রি ফার্স্ট যদি আমরা চিন্তা করি, আমাদের ভিজুয়াল ফোকাস জাস্ট একটুখানি। আমরা কিন্তু আমি জাস্ট দেখতেছি আপনার মানে ফেসটা, রাইট? আপনার এখন আমি দেখতেছি ছোট্ট একটু খালি ওই যে এটা। এখন মোটা দাগে যদি বলি, আমাদের অ্যাটেনশন দেওয়ার মানে অ্যাটেনশন যে দিচ্ছি, এটা আমরা যে দেখে দিচ্ছি, এটা দেওয়ার জায়গা খুব অল্প, একটু রাইট। কারণ বাকি সবকিছু আবছা দেখি, আবছা ঘোলা হয়ে যায়, ঘোলা দেখি, একটা জায়গায় হয়তো আমরা দেখি। এক্স্যাক্টলি। সো আপনি স্টার্ট করবেন বা আমরা স্টার্ট করতে পারি, যেটা আমি প্র্যাকটিস করার চেষ্টা করি, যে যখন কোনো কিছু না বসি, ওই ডিপ ওয়ার্কের কনসেপ্ট চলে আসতেছে যে মানে জাস্ট অ্যাভয়েড ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে অ্যাটেনশনটাকে এমন ভাবে দিতে হবে, মানে এটার জন্য যদি আপনার দরজা বন্ধ করে রুমে আটকায় সারা দুনিয়া থেকে অফ হয়ে যাওয়া লাগে, ইনক্লুডিং ইউর ফোন, ইনক্লুডিং ইউর সোশ্যাল মিডিয়া, ইনক্লুডিং ইউর হোয়াট এভার, অফকোর্স মানে আপনি যদি ল্যাপটপে কাজ করেন, ল্যাপটপে ওই যে ব্রাউজার যেখানে ফেসবুক স্ক্রল করতেছিলেন, রিলস দেখতেছিলেন, বাদ দিয়ে দেন। জাস্ট ফোকাস মানে এই অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন যখন দিবেন তখন ফোকাস অটো চলে আসবে। হ্যাঁ, এইটা কিন্তু আমরা মাইন্ডফুলি বলেন আত্মসচেতন ভাবে মানে নেই না, মানে আমরা বুঝি না যে আচ্ছা আমরা কিসে অ্যাটেনশন দিচ্ছি। এবং মানে এই অ্যাটেনশনটা বাড়ানোর জন্য আমাদেরকে ফোকাস করতে হবে। যে ফোকাস করতে হবে কি, যে ওই ডিস্ট্রাকশনটা বাদ দিয়ে দিতে হবে যে কোনো কাজে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যখন ফোকাস দিচ্ছি, আমাদেরকে ওই সময়টা ইম্পর্টেন্ট, যে আমাদের অ্যাটেনশন স্প্যান কতটুকু বলেন তো? পমোডোরোতে তো 25 মিনিটের মতো। পমোডোরো তো একটা টেকনিক, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট বলছেন, পমোডোরো টেকনিক। অ্যাটেনশন কতক্ষণ দিতে হবে এটা আসলে কখনো ট্র্যাক করা হয়নি। ট্র্যাক করছেন কখনো? আমি পার্সোনালি কখনো ট্র্যাক করিনি। বাট আমি না, মানে এটা নিউরোসায়েন্সের একটা বেসিক জিনিস, মানুষ হিউম্যান ব্রেইন অ্যাটেনশন দিতে পারে ম্যাক্সিমাম 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি অ্যাটেনশন দিতে পারে না। বাট এটা হলো জেনারেল পপুলেশন অ্যাভারেজ। আপনি যদি ওই যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন চিন্তা করেন, যে অ্যাভারেজই মানে কোনো মানুষ আছে অ্যাটেনশন দিতে পারে মাত্র 5 মিনিট, কোনো মানুষ দিতে পারে মাত্র 15 সেকেন্ড। এর জন্য কিন্তু রিলস বাইর হয়েছে এখন, রাইট? রিলস 15 সেকেন্ডের। বাট কোনো মানুষ আছে অ্যাটেনশন দিতে পারে 10 ঘন্টা পরীক্ষার আগে, রাইট? পরীক্ষার আগে আপনি আপনার মানে আর ভালো লাগতেছে না, পড়তেই হবে, তখন 10 ঘন্টা পরে পরীক্ষা দেন, রাইট? টানা পড়তেছি, অল নাইটার দিচ্ছি। আমি কিন্তু নিজে পরীক্ষা আগের রাতে পড়ে পাস করা, লিটারালি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে এটা কেউ প্র্যাকটিস করেন না, মানে জাস্ট পরীক্ষার আগের রাতে পড়ে পাস করছি। সো আপনাকে অ্যাটেনশনটা কতটুকু দিতে পারেন আপনি মেজার করেন, লাগলে আপনি ঘড়ি ধরে লিটারালি স্টপওয়াচ দিয়ে মেজার করেন যে আপনি কতক্ষণ দিতে পারেন। এবং এটার ক্ষেত্রে অনেকে বলে যে আপনি নিজেকে সেক্লুডেড করে ফেলেন একটা রুমের মধ্যে, মোবাইল ছাড়া, ল্যাপটপ ছাড়া। আপনি দেখবেন 5 মিনিটের বেশি ভালো লাগতেছে না, 5 মিনিট 1 মিনিটের বেশি ভালো লাগে না, 2 মিনিটের। দেখছেন আমাদের অ্যাটেনশন কত কম এখন আজকের দুনিয়াতে। সো এটাকে বাড়াইতে হবে আমাদেরকে, ওই ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। হ্যাঁ, এটার জন্য মানে যদি আমরা মানে ইন্ডিপেন্ডেন্ট হই, অ্যাটেনশনটা যদি আমাদের, এইটাই হলো পাওয়ার।
হ্যাঁ, নিউরোসায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলতে পারি যে অ্যাটেনশনটা আমরা যদি কন্ট্রোল করতে পারি, ফোকাস কন্ট্রোলে চলে আসবে। ফোকাস যদি কন্ট্রোল করতে পারি, মোটিভেশন কন্ট্রোলে চলে আসবে। মোটিভেশন যদি কন্ট্রোল করতে পারি, আমরা লাইফকে ইট উইল বি ইন আওয়ার হ্যান্ডস। মানে সবই আসলে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করছি, কোথায় আছি, কোথায়, এবং এক্স্যাক্টলি এবং এটা তো আমাদের হাতের ভাই। মানে আমরা ধরেন যারা পড়তে বসতেছি বা যারা সি লেভেল এক্সিকিউটিভস, হ্যাঁ, আপনি এই জন্য সি লেভেল এক্সিকিউটিভ বা যারা হাই পারফর্মিং ইন্ডাস্ট্রিতে আছে, তারা দেখবেন যে ওই ফোন, ওই জাস্ট একটু হোয়াটসঅ্যাপ চালায় বা ফেসবুকে, যেমন আমার সিবিও, আমাদের কোম্পানি সিবিও কে নিজে দেখছি, ও কিন্তু রিলস দেখে। মানে আমাদের সাথে ওই যে চিফ বিজনেস অফিসার, ও বেসিক্যালি মানে হি ইজ ওয়ান অফ দ্য গাইস, মানে 5,000 কোম্পানি চালায় বেসিক্যালি, বুঝেন তো, মানে হিউজ না, মানে ইউরোপ, মানে জার্মান গাই। সো না, মানে বেসিক্যালি আমি আর ও মেট্রোতে করে যাচ্ছিলাম, দেখি যে ও রিলস দেখতেছে বসে বসে। বাট এগেন যখন রিলসটা দেখা বাদ দিল, দেন হি মানে অ্যাটেনশন দিচ্ছে অন্য, মানে অফিসে ঢোকার সাথে সাথে রিলস ইজ বাদ, সব বাদ। এবং এটা কিন্তু জার্মান মানে ব্রেন, মানে জার্মান কালচারটা এরকম যে আপনি যখন অফিসে ঢুকতেছেন 8টার সময় বা 9টায়, ইউ ফরগেট অ্যাবাউট ইউর ওয়ার্ল্ড, ইউ জাস্ট অনলি মানে অ্যাটেনশন দিচ্ছেন কাজে, দেন ফোকাস করতেছেন কাজে, দেন আপনার কাজ হয়ে যাচ্ছে। আপনি যে এনভায়রনমেন্ট ডিজাইনের কথা যখন বললেন, যে আমরা হচ্ছে একটা রুমের ভিতরে যখন থাকি পরীক্ষার আগে, এটা তো আমরা মোবাইল থেকে দূরে থাকতেছি, দরজা লাগাই দিচ্ছি। এটা আমি যদি এভাবেও একটু বলি অডিয়েন্সের জন্য, যে আমরা কাদের সাথে মিশি, এটা কিন্তু আমাদের হচ্ছে বিগার এনভায়রনমেন্ট, কোন সার্কেলে মিশি। সো ওইটাও কিন্তু আমাদের লং টার্ম মোটিভেশন, লং টার্ম ফোকাসে অনেকটুকু হেল্প করে। আসলে কিভাবে আমরা কি করব, সার্কেলটা খুব ইম্পর্টেন্ট। রাইট, ওকে। তাহলে সার্কেল নিয়ে যদি একটা কথাই বলতে চাই, সার্কেলটা মানে দ্যাটস বেসিক্যালি ডিকটেটস হু ইউ আর। এবং এটা কিন্তু একটা কথা আছে যে ইউ আর আ পারসন, এভারেজ পারসন অফ ইউর 5 আদার ফ্রেন্ডস। এটা কিন্তু আমরা জানি। এবং মানে টু বি অনেস্ট, মানে আমি যদি আমার পার্সোনাল মানে বিলিভ বলি, আমি যেহেতু ইসলাম বিলিভ করি, সো ওখানেও বলা আছে যে আপনি কাদের সাথে চলতেছেন, দ্যাট ডিটেক্টস ইউ বেসিক্যালি। রাইট। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে চলতেছেন আপনার একদম ছোটবেলা থেকে, যারা অডিয়েন্সরা যারা আছেন, মানে ছোটবেলা থেকে একেবারে বড়বেলা যারাই দেখতেছেন, মানে সি হু ইউ স্পেন্ড টাইম উইথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন বেসিক্যালি আপনার অ্যাটেনশন, ফোকাস সবই ওভাবে ডিকটেট হবে বেসিক্যালি, না? রাইট। ফর এক্সাম্পল এটা খুব কেয়ারফুলি আমাদের আসলে কেয়ারফুলি কন্ট্রোল করতে হবে। এখন ভাইবেন না যে আমি খুবই ওরকম মানুষের জন্য গুনে গুনে ফ্রেন্ডশিপ বানাই অর সামথিং, বাট ফ্রেন্ডশিপ ইজ ফ্রেন্ডশিপ, বাট ওয়ার্ক ইজ ওয়ার্ক। মানে এই যে হয়েছে কি, অ্যাটেনশনটাকে আপনি চিন্তা করবেন, এই যে বুক শেলফে এক গাদা বই আছে না, এক একটা বই হলো, আপনি যখন বুকশেলফে নেবেন, দিস ইজ ইউর ওয়ার্ক। এখন আপনি যখন বই পড়তেছেন, তখন কিন্তু আর কোনো দিকে আপনার ফোকাস নেই, অ্যাটেনশনও নেই, রাইট? আপনি ভুলে যান, বইয়ের একদম ডিপে চলে যাচ্ছেন। সো আপনার লাইফটাকে, প্রত্যেকটা ছোট ছোট কাজকে এইভাবে চিন্তা করবেন যে ইটস আ ফোল্ডার। আপনি ফোল্ডারটা নিয়ে কিছুক্ষণ কাজ করলেন, স্টপ করলেন, আপনার যখন ফ্রেন্ডশিপ বা কোনো একটা পার্টিতে গেছেন, হ্যাং আউট করছেন, হোয়াট এভার, ইউ ট্রাই টু ফোকাস অন দ্যাট অনলি। যখন শেষ হচ্ছে, ধরেন এখন সন্ধ্যাবেলা, আমাদের সন্ধ্যার কাজ আছে, ধরেন ঘরের কাজ আছে ওর সামথিং, বা পড়াশোনা আছে, কাজ আছে, ফোকাস অন দ্যাট। অ্যান্ড সেটা হতে পারে ল্যাপটপে, ফোনে বা কাগজে কলমে। 2 ঘন্টা টাইম দিলেন, 1 ঘন্টা টাইম দিলেন, শেষ করলেন, স্টপ করে ওইটা আপনি সব গুছায় জায়গা মতো রেখে, এই যে গুছায় আপনি আপনার ডেস্কটাকে আবার সাদা করে ক্লিন করে ফেলেন। মানে আপনার ঘর গোছানো থাকতে হবে, আপনার ওয়ার্ক প্লেস গোছানো থাকতে হবে, আপনি অফিসে যেখানে যাচ্ছেন গোছানো থাকতে হবে। মানে এটা কিন্তু আবার ওসিডি না বলে অনেকে, যে আরে বাপরে ও বেশি জাদুঘর বানায় ফেলছে। জাদুঘর না, মানে বি ফ্লেক্সিবল অলসো, যে সামটাইমস অগোছালোর মধ্যে থেকে অনেক কিছু বেরোয় আসে। বাট গোছালো অগোছালো যাই করেন না কেন, ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার। হ্যাঁ, মাইন্ডফুল হতে হবে যে অ্যাটেনশনটা আমি কিসে কত সময় দিচ্ছি, কার সাথে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরেন যে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনার অনেক বেশি হাই পারফর্মার, অনেক বেশি ক্যাপাবল, মাস্টার মাইন্ড যাদেরকে আমরা বলি। আবার কিছু কিছু মানুষ তো খুব স্বাভাবিক সাধারণ মানুষ। এরকম কি কোনো ওয়ে আছে যে একটা মানুষ হচ্ছে একদম সুপার তার ব্রেনকে ইউজ করবে? এবং অনেক ক্ষেত্রে আমরা শুনি যে ফটোগ্রাফিক মেমোরি, এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে? এগুলো কি পুরাটাই জেনেটিক, নাকি এটা বাই ডিজাইন তৈরি করা যায়? দ্যাটস ভেরি ভেরি গ্রেট কোয়েশ্চেন। এবং আমি এখানে বলে রাখি যে এই রুমে আপনি, আমি, যে ভাইয়ারা ক্যামেরার পিছনে আছেন বা যারা অডিয়েন্স আছেন, প্রত্যেকের ব্রেইন হলো মানে কোটি 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 ডট ডট ইনফিনিট প্রাইজের একটা মেশিন আপনাদের ব্রেইনে আছে। এবং এখানে যে আমরা যেটা এটা চিন্তা করি, যারা হলো অনেক হাই পারফর্মিং, যারা অনেক উপরে উঠে গেছে, তাদের ব্রেইন কি অন্যভাবে কাজ করে? তারা কি এলিয়েন টাইপের নাকি? না, দে আর হোমো সাপিয়েন্স, দে আর মানুষ। আপনিও আমি, হাই পারফর্মিং যারা অনেক মানে ভালো কাজ করতেছে, সবার কমন গ্রাউন্ড বা এই যে ফটোগ্রাফিক মেমোরি, মানে মেমোরি যদি মানে ভালো করতে চাই, মানে এটা মেমোরি হলো একটা পার্ট, মানে মেমোরি থেকে দেন নেক্সট স্টেপ আসে মেমোরিটা কিভাবে ইউজ করতেছে, সেটা হলো কি আমাদের ইম্পর্টেন্ট। এখন দেখেন, মানে যারা ভালো করতেছে, আমাদের সবার ইন্সপিরেশন থাকে, রাইট? যে আমাদের ইন্সপিরেশন কারা, এই যে যারা ভালো করতেছে, যাদের দেখতে পাচ্ছি। এখন উনারা যারা ভালো করতেছে, মানে তারা নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল যে তারা ভালো করতেছে, কি কোনো কারণ ছাড়া তো তারা
উপরে উঠতে পারতো না। রাইট। এবং আমি মোটামুটি মানে মোটা দাগে এটা রিসার্চ করে বলা যাবে না, কারণ ওনাদের ইন্টারভিউ নিতে হবে, ওনাদের সাথে বসতে হবে, ওনাদের কোশ্চেন করতে হবে, কারণ তাদের তো এত টাইম নাই, রাইট? বাট মোটা দাগে যদি নিউরোসায়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তারা তাদের ব্রেনটাকে রাইট টাইমে রাইট ভাবে ইউজ করছে। ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট টাইমে রাইট ভাবে ইউজ করছে মানে কি? অ্যাডাপ্টেবল হইতে হবে, অ্যাডাপ্টেবল হইতে হবে, যে উই হ্যাভ টু অ্যাডাপ্ট, এবং আমাদের ব্রেনটাই অ্যাডাপ্ট করে অল দ্য টাইম। এই যে বললাম না যে আমার ব্রেন অটো নয়েজ ক্যান্সেলিং করা শুরু করে দিছে, ওই মানে প্লেনের সাউন্ড মানে আর শুনেই না। রাইট। আমাদেরকেও মানে উই হ্যাভ টু, মানে এভরিবাডি, আপনি আমি, মানে এটা আমি এখন লার্ন করতেছি যে লার্ন মানে শিখতে হবে আমাদেরকে। ব্রেনটাকে অলওয়েজ হ্যাভ টু বি ইন আ লার্নিং মুড, লার্নিং মুডে রাখতে অলওয়েজ লার্নিং মুড, অলওয়েজ। মানে এই লার্নিং মুডের এই জন্য আমরা যখন ল্যাবরেটরিতে রিসার্চ করতাম মাউসের উপর সামথিং, আমরা কিন্তু খালি মেমোরি বলতাম না, আমরা বলতাম লার্নিং অ্যান্ড মেমোরি ফরমেশন, লার্নিং অ্যান্ড মেমোরি ব্লা ব্লা ব্লা। লার্নিং মুডে থাকতে হবে আমাদের, এবং এটা কিভাবে থাকা যায়? ইন্টারেস্ট থাকতে হবে। উই হ্যাভ টু বি ভেরি ইন্টারেস্টেড। আমাদেরকে ইন্টারেস্ট গ্রো, এখন একজনের ইন্টারেস্ট একরকম। যেমন আমার ইন্টারেস্ট, যেহেতু আই ওয়ার্ক এজ এ সায়েন্টিস্ট, মানে জার্মানিতে বলেন, বা আমার কাজই ছিল, মানে কাজই এখনো কাজ, যে সায়েন্স নিয়ে কাজ করা। বা আপনি ধরেন পড়ছেন বিবিএ, এমবিএ তো সামথিং, আপনার বিজনেস নিয়ে অনেক ইন্টারেস্ট আছে, আমার সায়েন্স নিয়ে প্লাস বিজনেসটা এখন অনেক ইন্টারেস্ট গ্রো করতেছে। এই যে গ্রোয়িং মুডে থাকতে হবে, লার্নিং মুডে থাকতে হবে, এবং এটা তো কোনো মানে ওষুধ খেয়ে তো পসিবল না, বা এমন না যে এটা আপনি কিভাবে করবেন। এটার জন্য আমাদের ইটস ওভারঅল লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। ওকে, যেটা কিনা বাংলাদেশে স্টিল নাও মিসিং উইথ দিস এক্সেসিভ প্রসেস ফুড খাওয়া, তারপরে এই যে স্ট্রেস কমাইতে হবে। লাইফে যাই হোক না কেন, আমরা সবসময় টাকার পিছে দৌড়াই, রাইট? উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট মানি 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 মানি, বাট মানি ইজ নট দি অ্যান্সার। আমাদের অ্যান্সার হওয়া উচিত যে মানি আসবে বাই প্রোডাক্ট, উই হ্যাভ টু ব্রিং ভ্যালু টু দ্য, হতে পারে কান্ট্রি, হতে পারে কোম্পানি, হতে পারে ফ্যামিলি, হ্যাঁ, মানে যে রোল প্লে করুক না কেন, ওই ভ্যালু ব্রিং করতে হলে আমাদেরকে ওই শিখতে হবে, লার্নিং করতে হবে, এবং লার্নিং করতে হলে আমাদেরকে ওই মেমোরিটা ইউজ করতে হবে না, যে মেমোরিটা অ্যাকচুয়ালি মেমোরি কেন লাগে জানেন? লার্ন করতেই লাগে। ইমাজিন যে এই যে আপনি পডকাস্ট করতেছেন, বা আপনি ধরুন, মানে আমি পডকাস্টে আসছি, মানে ইটস ফর মি ইটস ভেরি নিউ। আমি এই যে পুরো এনভায়রনমেন্টে পডকাস্টে করছি, আই লার্ন দিস, সো আই গেস নেক্সট টাইম যদি পডকাস্ট করতে চাই, আমি জিনিসটা আরেকটু বেটার ডেলিভারি দিতে পারবো কথা স্পিচ থেকে। অথবা আমরা যখন ল্যাবে কাজ করি, আমরা তো এই যে পাইপেটিং করি, হাতের কাজ করতেছি, সো আমাদের মেমোরি ক্রিয়েট হচ্ছে একবার, ফার্স্ট নিউ মেমোরি, বাট সেকেন্ড টাইম আমরা যখন করি, থার্ড টাইম একই কাজ যখন করি, 10 বার করি, 100 বার করি, উই লার্ন, অ্যান্ড দেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের স্ট্রেসই হয় না, আমাদের কথা বলতে বা আমাদের কোনো কাজ করতে কোনো চোখ বন্ধ বলে না, চোখ বন্ধ করতে একটা পিজা বানায় ফেলতে হবে, মাসেল মেমোরি কাজ চলে। এই যে ফটোগ্রাফি মেমোরি, কারণ এই পয়েন্টটা আমি, তার মানে আপনি যে কোশ্চেনটা করছেন, এটা ফার্স্ট সেকেন্ড পার্টটা অ্যান্সার, যেটা ফটোগ্রাফি মেমোরি, তার আগে যদি বলি, এটাকে ট্রেন করে একটাই হচ্ছে যে আমাদেরকে গ্রোথ মাইন্ডসেট বিল্ড আপ করতে হবে, লার্নিং মুডে থাকতে হবে। ওকে, এনিথিং, মানে আপনি হবেন, ইউ আর লাইক এ স্পঞ্জ, আপনি জাস্ট চুষে নিয়ে ফেলবেন, মানে যে এনভায়রনমেন্টে আছেন শিখতে চাবেন, অলওয়েজ ট্রাই টু লার্ন। ওকে, এইটা করলে দেন ইউ বিকাম অন দ্য হাইওয়ে অফ বিকামিং আই ডোন্ট নো হোয়াট, আ ফিউচার সিইও অর সামথিং, রাইট? মানে ইভেন ইউ বা ইভেন মি, আই ডোন্ট নো, আমার সিইও হওয়ার অত শখ নাই, কারণ অনেক প্যারা, সিইও অনেক প্যারা নিতে হয়, এইটা একটা ফ্যাক্টর। আর ফটোগ্রাফিক মেমোরি যেটা বললেন, এটা কাইন্ড অফ জেনেটিক্স, কারণ মানে ফটোগ্রাফিক মেমোরি, দেখেন আপনারও ফটোগ্রাফিক মেমোরি আছে, আমারও আছে, যে আমি আজকে যখন চলে যাব, বেসিক্যালি আমার তো মনে থাকবে এই এনভায়রনমেন্টটা, বাট হয়তো একটা সময় যে ভুলে যাব। বাট যাদের আছে, যারা একটু স্পেশাল, তারা দেখা যায় যে দোজ পিপল আর স্পেশাল, আই রিয়েলি রেসপেক্ট, ডিটেইল মনে থাকে তারা, ইভেন তারা ফটোগ্রাফিক মেমোরি, এমন মেমোরি তারা দেখে এঁকে ফেলতে পারে, রাইট? মানে 10 বছর পরে ওর সামথিং, সেই টপিকে যাচ্ছি না, বাট এটা আমি যেটা করি, আমি একটা প্র্যাকটিস করি 2006 সাল না, মানে 2010 সাল থেকে, আজ প্রায় 14 বছর হয়ে গেল। I use my phone. Okay. How? I use basically my phone to take photos. আমি ছবি তুলি, যেখানে যাই আমি ছবি তুলে, আমার ক্লাউডে স্টোর থাকে। সো আমার ফোনে স্টিল, আমার ফোন না, মানে আমার ক্লাউডে বেসিক্যালি 2000, মানে আমার এমন ছবি আছে যেটা কিনা আমি একদম পিচ্ছি, অথবা আমি একদম বড়, বা আমি না, এমন মানুষ আছে যাদের সাথে হয়তো এখন দেখা হলে তাদেরকে আমি চমকাই দিই, দেখ তোর এরকম বাচ্চা কালের ছবি আছে। And that's how basically I create my own photographic memory. যেহেতু আমার ওই মেমোরিটা নাই, বা আপনি এক্সটার্নাল মেমোরিটা ইউজ করেন। Exactly, external memory ইউজ করে I save it, and that's another way to save the memory or something. হ্যাঁ, ড্রিম নিয়ে একটু কথা বলতে চাই, স্বপ্ন জিনিসটা আসলে কি আপনার অ্যাজ এ নিউরোসায়েন্টিস্টের পার্সপেক্টিভ থেকে জিনিসটা কিভাবে দেখেন আসলে? ওকে, স্বপ্ন, ইটস ইন ইংলিশ ইটস কল্ড ড্রিম, রাইট? এখন ড্রিম বা স্বপ্ন, এটার ব্যাখ্যা মানে এখনো মানুষ বা
মানুষ মানে আমার কাছে ওই সায়েন্টিস্টই বলে, মানুষ মানে সবাই, আপনিও সায়েন্টিস্ট, টু বি অনেস্ট আই কনসিডার এভরিবডি এজ এ সায়েন্টিস্ট। সো মানুষ এখনো পর্যন্ত ড্রিম কেন দেখে, কিভাবে দেখে, মেকানিজম কি, কেন হয়, এগুলার বের করার মানে চেষ্টা চলতেছে, বাট এখনো সাকসেসফুল হয় নাই। যে কেন মানুষ ড্রিম দেখে, আমি খুব কম ড্রিম দেখি, ট্রাস্ট মি। আমার স্লিপটা যখন মানে ইউজুয়ালি আমার ডিপ স্লিপ যারা করে, আমি না, মানে যারা ডিপ স্লিপার তারা যখন ঘুমাচ্ছে চোখ খুলতে মানে দে জাস্ট স্লিপ এন্ড দেন ওয়েক আপ, স্লিপ এন্ড ওয়েক আপ, তারা কিন্তু খুব কম ড্রিম দেখে। ড্রিম দেখে তারা যাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ, হ্যাঁ, মানে এবং ড্রিম দেখতে যে যেটা হয় তাদের কিন্তু স্লিপ হ্যাম্পার হয়। মানে আপনি যখন ড্রিম দেখতে, একটা খারাপ ড্রিম দেখলেন বা ভালো ড্রিমই দেখলেন, মানে যেটাই দেখেন আপনি কিন্তু ঘুম থেকে উঠে ওটা নিয়ে চিন্তা করতেছেন, আপনার মানে মানে যে রেস্টটা পাওয়ার কথা ওটা কিন্তু পাচ্ছেন না অ্যাকচুয়ালি, রাইট? সো ড্রিম দেখা ভালো না খারাপ ওই আলাপে না যাই, ড্রিম কিভাবে দেখি বা কেন দেখি এটা যদি বলি যে ইটস অল অ্যাবাউট আওয়ার মেমোরিজ, যেটা আমাদের মেমোরিতে থাকে। এবং আমি যদি নিউরোসায়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে পিটিএসডি একটা টার্ম আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। পিটিএসডি যেসব মানুষের হয় এটা হয় অ্যাকচুয়ালি এই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই যে স্ট্রেস চলে আসছে, ডিসঅর্ডার, এই যে ডিসঅর্ডার অর সামথিং, ডিসঅর্ডারের কোনো কারণ নাই, মানে এই জন্য ইটস আ ডিসঅর্ডার, ইটস নট আ ডিজিজ। ডিজিজ হলে একটা কারণ জানতাম, মানে ডিসঅর্ডার। এখন পিটিএসডি বা মানুষ ইউজুয়ালি কাদের হয়, যারা যুদ্ধ থেকে ফেরত আসে, যেসব আর্মি পার্সন যারা আছে, বা ইভেন আমাদের দেশে তো একটা বড় একটা ঘটনা ঘটে গেল না, যে জুলাই আগস্টে বেসিক্যালি। সো এবং আমি এখনো সেই স্মৃতি ভুলতে পারি না। আমি মনে করি যে, এবং আমি মনে করি সারা বাংলাদেশের মানুষই একটা বিশাল একটা ইয়ার মধ্যে দিয়ে গেছে, যে ওই যে মানুষের যে কন্ডিশন গুলো এখনো কিন্তু মাথায় ঘুরে, রাইট? সো এটা যদি মানে, এবং এটা আমি যদি নিউরোসায়েন্স ফিল্ডে চলে যাই, যে এটা বেশি হয় যারা যুদ্ধ ফেরত আর্মিরা আসে, ওরা ধরেন আর্মি মানে যুদ্ধ করছে আমেরিকাতে বেসিক্যালি ভেটেরানস যারা আছে না, যে যারা যুদ্ধ ফেরত, ওদের অনেক প্রবলেম হয়, ওরা ঘুমাইতে পারে না, ওরা এরকম মানে স্বপ্ন দেখে, মানে স্বপ্ন মানে কি, যে অ্যাজ ইফ তারা ঘুমের মধ্যে ফিল করে যে তারা যুদ্ধ করতেছে, স্বপ্ন দেখতেই থাকে, দেখতে কনস্ট্যান্ট, মানে বাজে স্বপ্ন আসতে থাকে। তার মানে কি, আমি একটা প্রশ্ন করতেছি আপনাকে এবং দর্শকদেরকে, তার মানে কি স্বপ্ন দেখা তো তাদের জন্য ভালো না অ্যাকচুয়ালি, রাইট? তাদের ঘুমই হচ্ছে না, তাদের মেডিসিন খেয়ে তাদের ব্রেনটাকে শাট ডাউন করে দেন তাদের ঘুমাতে হচ্ছে, হ্যাঁ, রাইট? সো স্বপ্ন কিভাবে দেখে, কেন দেখে, এই ঘুমের মধ্যে, সেটা বেসিক্যালি এখনো আনডিটারমাইন্ড। এবং এটা মানে রিসার্চ করে কিভাবে, আমি যখন গটিংয়েনে যেখানে আমি ছিলাম, ওখানে রিসার্চ করতেছিল মানুষজন, যে এমআরআই করে, যে ব্রেন মানে ঘুমায়, মানে এমআরআই করে দেখার জন্য যে স্বপ্নের মধ্যে কোনো চেঞ্জ হয় কিনা অর সামথিং, না, যে ব্রেনের কোনো পার্ট অফ সামথিং কিছু চেঞ্জ দেখতে পায়, যে হ্যাঁ একটু ব্লাড ফ্লো বেড়ে গেছে, বাট এখনো জিনিসটাকে আইডেন্টিফাই অথবা ডিসকভারি করা যায়। বরং এটা বলে যে আপনি যদি স্বপ্ন দেখেন আপনার ঘুম ক্লিয়ার হয় নাই, এটা কিন্তু বলে। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমরা কি স্বপ্ন দেখা থামাই দিব? কখনোই না। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে জেগে স্বপ্ন দেখতে হবে। কিভাবে? আমাদের একটা গোল সেট করতে হবে, যে গোল থাকতে হবে যে আমি ওইখানে পৌঁছাবো। ফর এক্সাম্পল, একটু আগে বললেন যে সিইও হইতে হবে, কারো স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব, কারো স্বপ্ন থাকে আমি একটা কোম্পানি ওনার হব আর পাইলট হব। তো ওই স্বপ্নগুলো দেখতেই হবে, এবং দেখে ওই জন্য যা জেগে থেকে যা কাজ করা যায় করতে হবে। যে আমাদের কি হচ্ছে এরকম স্পেসিফিক কোনো টাইম আছে যে টাইমে আমাদের ব্রেন বেশি অ্যাক্টিভেটেড থাকে? দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি যদি বলি সকালে ঘুম থেকে উঠে, মানে এটা আমি নিজেকে দেখছি যে সকালে ঘুম থেকে উঠে দ্যাটস দ্য ফার্স্ট টাইম যখন কিনা সবচেয়ে ভালো কাজ করে, এবং তখন ব্রেনটাকে যত পারেন ইউজ করেন। এটা এই যে বলছে যে ভোরবেলা উঠেন 4টা-5টা দিকে উঠে জাস্ট ইউজ ইট। আর অনেক ক্ষেত্রে হয়, যেমন ট্রমার কথা বললেন, অনেক ক্ষেত্রে মানুষ অনেক কিছু মেমোরি ক্যারি করে এবং চায় ভুলে যেতে, অনেক ক্ষেত্রে ভুলে যেতে পারে না। এরকম কোনো ওয়ে কি আছে, কোনো এক্সারসাইজ কি আছে যে এটা করলে এটা ইজিয়ার হবে তাদের জন্য? টু বি অনেস্ট, যারা এই পিটিএসডি বা মেমোরি ভুলে যেতে পারে না, ইটস আ ক্লিনিক্যাল থিং। তখন ডাক্তারের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, দরকার হলে। তখন কোন ডাক্তার, এটা বলে রাখি, বাংলাদেশে এটা অনেকেই ইগনোর করে, যে নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ হয়, যে তারা পিটিএসডি হয়ে একদম পাগল হয়ে যেতেছে, তারপরে ডাক্তারের কাছে জানা, মনে করে যে আমি তো ভালোই আছি। তাদের উচিত, আমি ফার্স্ট অফ অল সাজেস্ট করবো সাইকোলজিস্টের কাছে যাইতে। সাইকোলজিস্টের কাছে, যে বাংলাদেশে প্রচুর সাইকোলজিস্ট আছে, 1 ঘন্টা বসে কথা বলবেন, তাদের কাছে সব বলবেন যে আপনার কি হচ্ছে। সাইকোলজিস্ট সব নোট ডাউন করে, সাইকোলজিস্ট উইল বেসিক্যালি ডায়াগনোজ যে আপনার সমস্যাটা কি। দেন উনি বলে দেবে আচ্ছা আপনার ঠিক আছেন বা ঠিক নাই, বা ঠিক না হলে কি ওষুধ খাবেন, দেন ইউ গো টু সাইকিয়াট্রিস্ট। ওকে, এই পাথওয়েটা আমরা কিন্তু বাংলাদেশে মানি না। হ্যাঁ, অফকোর্স অনেক সময় পরীক্ষা খারাপ হলে ওই মেমোরি মানে থাকে, বাট ওটা ইটস লাইক সামথিং ভেরি বিনাইন। ওটা ঠিক আছে, ওটা খারাপ মেমোরি থাকবেই। কারো যদি বেশি লং টার্ম ধরে 1 বছর 2 বছর ধরে একটা মেমোরি যাচ্ছে না, দ্যাটস সামথিং ক্লিনিক্যাল। দেন ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ আ সাইকোলজিস্ট এন্ড দেন সাইকিয়াট্রিস্ট। কোনো কি মেমোরি এক্সারসাইজ আছে যেটা করলে আসলে আরেকটু ফাস্ট? আপনি যদিও একটা বলছেন যে লার্নিং এবং গ্রোথ মুডে থাকতে হবে। হ্যাঁ, এই লার্নিং গ্রোথ মুড কি করা যায়, আমি কি করি,
আমার জন্য এটা অ্যাকচুয়ালি আমি আমার এক্সাম্পল দিয়ে বলি তাহলে হ্যাঁ, দর্শকের জন্য ইজি sure. হবে। আমি জার্মানিতে গেছি 2014 সালে। আমি পড়াশোনা করছি, আমি একটা ঢাকাইয়া ছেলে বলি না, আমি আমার জন্ম হলো ঢাকাতে হলি ফ্যামিলি হসপিটালে, বাট আমার দেশে বাড়ি কুষ্টিয়াতে। বাট আমি 14 সালে একটা নতুন দেশে যে ইউরোপে মানে জার্মানিতে যে দেখি কি সবাই বাংলাতেও কথা বলে না, ইংলিশেও কথা বলে না, বলে জার্মান ভাষা। ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট মোমেন্ট। অ্যান্ড আমি যেটা দেখছি যে ব্রেনকে, আমি তখন ভাষা শেখা শুরু করি, জার্মান ভাষা তো শিখতেই হবে একটা দেশে থাকতে হলে। সো ভাষা শিখেন, একটা নতুন ভাষা শিখেন। এবং অফকোর্স মানে আমরা যারা বাংলাদেশে বাংলায় কথা বলি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। ইংলিশটা ভালো মতো শিখেন। ইংলিশের যা যা আছে, আমি যেরকম বাংলাদেশে থাকতে ওই বিবিসি রেডিও শুনতাম অনেক ইংলিশ শেখার জন্য, যা আমি মুভি টুভি দেখতাম অনেক সময়। মানে প্রায় আমার মনে আছে এসএসসির পরে 2007 সালে আমি এসএসসি দিছি, 2 মাস যে একটা ব্রেক থাকে না, আমি 200 উপরে জাস্ট মানে হার্ড। আমি কিন্তু মুভি দেখি নাই, বুঝি না, আমি জাস্ট মানে ছাইড়া বসে থাকতাম লিটারালি, মানে শুনতাম। মানে এই যে নিজেকে ব্রেনকে ট্রেন করতে হবে বাই এক্সপোজিং ইউ ইনটু আ ডিফারেন্ট কনটেক্সট অর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অর ডিফারেন্ট XYZ হোয়াটএভার। মানে বি অলওয়েজ ইন আ চ্যালেঞ্জিং মুড। চ্যালেঞ্জ না মানে আপনাকে ওই শিখার মুডে থাকতে হলে যা ইচ্ছা, মানে সেটা ল্যাঙ্গুয়েজ শেখার মধ্যে হতে হবে, সেটা হতে পারে একটা নতুন বই পড়ার মাধ্যমে। এবং বই পড়তে গেলে কিন্তু অনেক সময় দেওয়া লাগে। বই পড়েন, আপনারা বই পড়েন, তারপরে নতুন ল্যাঙ্গুয়েজ শিখেন, তারপরে রান্না করেন, রান্না করতে গেলে নতুন রেসিপি ট্রাই করতে হয়। যে যখনই আপনি আপনার ব্রেনকে এমন একটা সিচুয়েশনে ফালাবেন যেটা ইউজড টু না, দ্যাটস দ্য মোমেন্ট দ্য ব্রেন স্টার্টস লার্নিং। এবং এটা গ্রোথ মোমেন্ট, দ্যাটস আ গ্রোথ মোমেন্ট। ইউজুয়ালি এই জিনিসটা আমরা রিয়েলাইজ করে অনেক, মানে যখন একটা করতে চাই ভাল লাগে না বলে অফ করে দিই। হ্যাঁ, এটা অফ করা যাবে না। ওই যাবে না বলে আমরা যখন ভেঙে চুরে সামনে চলে যাই, তখনই আমাদের ওই লার্নিং হয়, তখনই আমাদের ব্রেন একদম শার্প হয়ে যায়। একজন সায়েন্টিস্টের জীবন কেমন? Okay, I mean that's a day in the life of a scientist. I mean আমি যদি আমার কারেন্ট 9টা-5টার স্কেজুল বলি, আমি বেসিক্যালি অফিসে যাই। এটা একটা কর্পোরেট এনভায়রনমেন্ট। আমি মানে টু বি অনেস্ট, আমি এর আগে মানে দুইটা কনটেক্সট আছে। আমি এটা বলি খুব ইন্টারেস্টিং। আমি যদি বলি যে একাডেমি মানে সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি ওয়ার্কস ইন অ্যান একাডেমিয়া মানে যে ইউনিভার্সিটিতে রিসার্চ করতেছে বা সামথিং। বাট আমি কিন্তু ইউনিভার্সিটি রিসার্চ শেষ করে এখন একটা কোম্পানিতে রিসার্চ করতেছি, ইন্ডাস্ট্রিয়াল R&D যেটাকে বলতেছে। মানে এখন সায়েন্টিস্ট হিসেবে আমার যেটা কাজ বর্তমানে, যে আমি 9টায় যাই, যে বেশ কিছু মিটিং থাকে, অনেক মিটিং করতে হয় আমাকে, মানে অনেক কথা বলতে হয়, কারণ আমার বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, তাদের সাথে আমাকে আলাপ করতে হয়। যে কারণ আমরা কাজ করি বেসিক্যালি বড় বড় যারা ওয়ার্ল্ডের টপ ফার্মা কোম্পানি আছে, যে টপ 20 ফার্মা কোম্পানি, যে এই যে ফাইজার ভ্যাকসিন বানাইলো, তারপরে নোভার্টিস, তারপরে নোভো নর্ডিক্স, তারপরে মানে এই টাইপের। আমি মানে টু বি অনেস্ট, আমি মানে এরকম অনেক বড় বড় নাম তো বলতেই পারে, বাট এরকম ছোট ছোট অনেক বায়োটেক স্টার্ট আপ আছে আমেরিকাতে বা অন্যান্য দেশে, তারাও কিছু বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করতে চায়। আমার কাজ বেসিক্যালি অ্যাজ এ সায়েন্টিস্ট, ফার্স্ট কেস ইজ বেসিক্যালি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে নিড। তাদের কাছ থেকে শুনতে হয় যে আচ্ছা আপনারা এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছেন কি মানে চাচ্ছেনটা কি, এবং তারা আগে বলবে, আমি শুনে আই উইল বেসিক্যালি রাইট ইট ডাউন এন্ড দেন বেসিক্যালি আই গো টু দ্য লিটারেচার, সায়েন্টিফিক লিটারেচারে যাই। যে মানে সায়েন্টিফিক লিটারেচার কি, যে আমাদের বায়োলজিক্যাল সায়েন্স বলেন বা বায়োলজি বলেন বা ফিজিক্স কেমিস্ট্রি, সব কিছু পাবলিকেশন, ইভেন আপনাদের BBMBA-তেও কিন্তু অনেক নতুন পাবলিকেশন আসে, ডেটা সায়েন্স বা হোয়াট এভার ওই রিলেটেড। তো এরকম কিছু পাবলিকেশন খুঁজে বা ওরাই দেয়। এক্সপেরিমেন্ট ডিজাইন করি আমি। আই ডিজাইন অ্যান এক্সপেরিমেন্ট বেসড আপন দেয়ার নিড। হ্যাঁ, এটা যখন ডিজাইন হয়ে যায় তখন তাদের সাথে অ্যালাইন করি যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা করতে যাচ্ছি, আর ইউ ফাইন উইথ দ্যাট। যে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করা মানে কি, যে আচ্ছা আমাদের কিছু স্যাম্পল থাকবে, ওটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, একটা রেজাল্ট আসবে, ফ্রেমওয়ার্কটা শেয়ার করি। শেয়ার করার পরে তারা বলছে হ্যাঁ ফাইন, গো হেড। এরপরে কাজ কি, ল্যাবরেটরিতে চলে যেতে হবে। বাট আমি নিজে করি না পার্সোনালি, আমার অ্যাসিস্ট্যান্ট যারা কলিগ আছেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলি আমরা তাদের, বা সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তো তাদেরকে আমি ওই প্রোটোকলটা দিয়ে দিই। এবং দিয়ে দিলে তো হবে না, তাদেরকে শিখাইতে হয় কিভাবে। লিটারালি তাদের সাথে 1 ঘন্টা বসি বা 1.5 ঘন্টা বসি, আই ট্রাই টু মেক ইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যে কারণ তারা করে আসতেছে সিমিলার মেথডস। তাদেরকে আগে শিখাই, আচ্ছা আমরা এটা করতে যাচ্ছি, এটা মানে তুমি মানে দেখো এইভাবে করে। ও বুঝে নেওয়ার পরে ওকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে তুমি ল্যাবে যে করে ফেলো, 1 সপ্তাহ টাইম দিই। মানে আমি এমন ঘড়ি দেখি না, বলছে আমাদের 1 সপ্তাহের মধ্যে প্যাকেজ করতে হবে, জিনিসটাকে শেষ করতে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ, মাঝে মাঝে 1 মাসও লাগে, মাঝে মাঝে 6 মাসও লাগে। টু বি অনেস্ট, এক্সপেরিমেন্ট ইজ ভেরি ডাইভার্স। হ্যাঁ, এক একটা এক্সপেরিমেন্ট মানে ইট ক্যান লিড টু নিউ এক্সপেরিমেন্টস এন্ড এভরিথিং না। সো এটা যখন হয়ে যায় তখন কি করে, ও আমাকে ডেটাগুলো দেয়, ফিগার আমি জেনারেট করে প্রেজেন্টেশন বানাই, তারপরে আমাদের ক্লায়েন্টকে বলি যে দেখো আমরা যেটা এগ্রিমেন্ট করছিলাম এই এক্সপেরিমেন্টে, দুইটা হতে পারে, হয় ইট ওয়ার্কড অথবা ইট ডিড নট ওয়ার্ক। সো দেন ইফ ইট ওয়ার্কস দেন ফ্যান্টাস্টিক, উই মুভ টু দ্য নেক্সট লেভেল। আচ্ছা দেন ওরা হয় আমাদের সাথে আরো
আরো কন্টিনিউ করে, বা লেটস সে আমরা আরো নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আলাপ করি, অথবা যদি না কাজ করে দুইটা অপশন হয় যাচ্ছে, ঠিক আছে, দে স্টপ দ্য প্রজেক্ট। কারণ ওদের বিজনেস স্ট্র্যাটেজি তো এটা, মানে কোম্পানিদের, যে ওরা বুঝে যাচ্ছে এই ড্রাগটা বা এই মলিকুলটা যদি আমরা বানাইতে চাই, কারণ আমি কাজ করি আর্লি ডিসকাভারিতে, একদম বেসিক রিসার্চে, একদম মানে একটা ওষুধ মার্কেটে আসতে তো 30 বছর লাগে, এটার একদম শুরুর 5 বছর বা 4 বছর শুরুর দিককার রিসার্চ গুলো আমরা যেটা করি যে আর্লি ডিসকাভারি বলি। আর্লি ডিসকাভারি কারণ আমাদের রিসার্চ থেকে যদি কোনো নতুন ড্রাগ বাইর করতে পারি, এটা চলে যায় ক্লিনিকে ফেজ 1 ট্রায়াল, ফেজ 2 ট্রায়াল, ফেজ 3 ট্রায়াল হয়ে দেন ট্রায়াল যদি পাস করে দেন ওটা আমাদের এই যে ফার্মাসিতে চলে যায়। সো এইটার আর্লি ডিসকাভারি কাজগুলো যখন করতে যায় তখন এই ইটস আ ভেরি রিস্কি জব। রিস্কি জব মানে কি, জবটা রিস্কি না, জবটা খুবই ইন্টারেস্টিং, বাট এক্সপেরিমেন্ট গুলো রিস্কি, অনেক রিস্কি, যে আমরা জানি না আউটকাম কি হবে। সো উই আর অলওয়েজ মানে, বাট আমরা ইনফর্ম ডিসিশন গুলো ওদের নিতে হেল্প করি, যে আচ্ছা দেখো তোমরা এটা চাচ্ছ, এইভাবে করলে মনে হয় জিনিসটা কাজ করতে পারে, অলওয়েজ দেয়ার ইজ আ বাট। হ্যাঁ, দেন ওই আমার পুরো ফুল সাইকেল, জবের সাইকেল যদি বলি, যে আমি ফাইনালি ওদেরকে প্রেজেন্ট করি, ওদের সাথে ডিসকাস করি, আমাদের যারা ক্লায়েন্ট আছেন ফার্মা কোম্পানি, দেন দে বেসিক্যালি টেল আস ওকে ইটস ফাইন, উই ওয়ান্ট টু ডু সামথিং মোর, অর বেসিক্যালি ওকে ঠিক আছে আমরা এখানেই প্রজেক্টটা স্টপ করছি, কারণ এই ড্রাগ দিয়ে এই অসুখটাকে আর সারা যাবে না। এইরকম দুটা পাথওয়ে হয়, দেন আই স্টার্ট মাই নেক্সট প্রজেক্ট বেসিক্যালি এরকম। মানে এটা তো হিউজ রেসপন্সিবিলিটি আপনাদের, যে ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি। কারণ এক একটা প্রজেক্ট ভলিউম যদি বলি, মানে অ্যাজ লো অ্যাজ লেটস সে 500,000 ইউরো, মানে একটা প্রজেক্ট, জাস্ট প্রজেক্টের কথা বলতেছি, অথবা 4 মিলিয়ন ইউরো প্রজেক্টও আমি হ্যান্ডেল করছি, বা আমি নিজেই অফার করছি, ওরা অ্যাকসেপ্ট করছে। কারণ দেখেন ভাইয়া, একটা ড্রাগ বানাতে 1 বিলিয়ন ইউরো লাগে, 1 থেকে 10 বিলিয়ন ইউরো, বিলিয়ন ইউরো একটা ড্রাগ। আপনি যে আজকে আমাদের শেলফে যে ফার্মাসি কোম্পানিতে যে এতগুলো বক্স দেখতেছেন, রাইট, একটা বক্সের একটা ওষুধ বানাতে মিনিমাম 30 ইয়ার্স লাগছে, মিনিমাম 1 to 10 বিলিয়ন ইউরো ইনভেস্টমেন্ট গেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়াও, কতগুলো বক্স আছে, কতগুলো ওষুধ চলতেছে, কত মিলিয়ন বা সরি বিলিয়ন, ট্রিলিয়ন বা কোয়াড্রুপ, মানে কত বিলিয়নের একটা, মানে এই যে এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি না, যে আমরা কত সহজে ওষুধ পেয়ে যাই, কিন্তু একটা ওষুধ বানাতে মানে ঘাম ঝরে যায় লিটারালি। আচ্ছা, আরেকটা কোশ্চেন, যে অনেকে বলে যে চুইংগাম খেলে ব্রেন বেশি অ্যাক্টিভেট হয়। হোয়াট? না, আমি চুইংগাম খেলে ব্রেন বেশি অ্যাক্টিভেট কেন হবে? মানে কারণ চুইংগামের মধ্যে তো আরো চিনি থাকে, চিনি খেলে তো আসলে খারাপ, বাট হ্যাঁ চুইংগাম খেলে ব্রেন অ্যাক্টিভেটেড হবে মানে কি, যে হ্যাঁ আপনি যখন ধরেন এই যে স্ট্রেস কমায় এট দি এন্ড অফ দ্য ডে চুইংগাম ইজ আ মুভমেন্ট, মানে আপনি ইউ আর চুইং, আপনি মানে আপনার অ্যাটেনশনটাকে, এই যে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করতেছেন ওই চুইং এ, সো দ্যাট ইউ ক্যান ডু সামথিং এলস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে এটা চুইংগাম খেলে বেসিক্যালি আপনি খুব, মানে থাকে না যে যারা চুইংগাম খায় ওদেরকে আমরা মনে করি এ তো খুব চিল গায়, না মানে চিল গায়, একজন চুইংগাম খাইতেছে, কোনো কাজ কাম নাই or something, but চুইংগাম খেলে বেসিক্যালি উই আর ডাইভার্টিং আওয়ার অ্যাটেনশন, উই আর রিডিউসিং আওয়ার স্ট্রেস আ লিটল বিট, সো দ্যাট আমরা অন্য কাজ করতে পারি, এটাই, আর কিছু না। ওকে ভাই, আমাদের মোটামুটি শেষ সবকিছু, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ওকে, প্লিজ। I mean, first of all, I would like to thank you, Nur Rahman ভাই, মানে আমি সত্যি কৃতজ্ঞ যে আমাকে আপনি এখানে ইনভাইট করছেন। ইটস বিন সাচ এ প্লেজার, কারণ আমি দেশে আসছিলাম এই গত 5 তারিখ, আমি এই যে 20 তারিখে চলে যাব, আমার আজকে 17 তারিখ, আমার জাস্ট 18, 19, 20 আর 3 দিন আছি দেশে। তো যাওয়ার আগে আমি, মানে আপনি আমাকে ইনভাইট করছেন, আই কেম অ্যান্ড আই রিয়েলি এনজয় টকিং উইথ ইউ অ্যান্ড অলসো টু দ্য অডিয়েন্স বেসিক্যালি, যে হ্যাঁ আমি বেসিক্যালি এটাই বলতে চাচ্ছি যে অডিয়েন্সের সাথে কথা বলার এই সুযোগটা দেওয়ার জন্য আমি নুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। অ্যান্ড আমি খুবই হ্যাপি যে এরকম একটা ইনিশিয়েটিভ নুর রহমান ভাই নিচ্ছেন এবং কনস্ট্যান্টলি উনার ইয়াতে প্রায় 500-র উপর ভিডিও আছে ইয়াতে ইউটিউব চ্যানেল। সো ইটস সাচ এ গ্রেট রিসোর্স। হ্যাঁ, আমি যেটা এক্সপ্লোর করে জানতে পারলাম যে এই চ্যানেলে যা আছে এটাকে মানে কত ট্রিলিয়ন ইউরো দিয়েও এটাকে মেজার করা যাবে না। সো আপনারা যারা দর্শকরা আছেন, অলওয়েজ ট্রাই টু লার্ন, মানে অলওয়েজ বি ইন এ গ্রোথ মাইন্ডসেট, বা যেটাকে আমরা বলছি শিখতে চাবেন, সবকিছু শিখতে চাবেন, এবং শিখতে যদি আপনাদের মনে হয় যে থেমে যাচ্ছেন, টেক আ ব্রেক এন্ড দেন স্টার্ট লার্নিং এগেন। আদারওয়াইজ মানে নাইলে আমাদের জীবনের মূল্যটা কি, রাইট? আমরা এই দুনিয়াতে তো আসছি খুব অল্প সময়ের জন্য, সো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। শিখতে দেখা যাবে যে ইউ আর ডুইং সাচ আ থিংস, অ্যামেজিং থিংস, যে আপনি নিজেও টেরও পাবেন না যে আপনি একটা কোম্পানির, যেটা বলতেছেন যে কোম্পানির সিও হয়ে গেছেন অথবা একটা কোম্পানি ওন করে ফেলছেন। সো ফোকাস করা উচিত টাকার পিছনে না, অ্যাটেনশন দেওয়া উচিত কতগুলা আমি স্টার পাইছি, মেডেল পাইছি এগুলার পিছনে না, ফোকাস অ্যাটেনশন দেওয়া উচিত বেসিক্যালি আমাদের গোলটা। হ্যাঁ, আমাদের গোলটা হইতে হবে অনেক বড়, যেটা কিনা টাকা দিয়েও মেজার করা যায় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, ভাইকে অসংখ্য ধন্যবাদ। সো ইনশাআল্লাহ দেখা হবে। ইটস আওয়ার প্লেজার যে আপনি আসছেন। ডাঙ্কা। বিটে শুন, ও মাই গড, থ্যাঙ্কস আ লট।